বিভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার বন্ধু, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন লেখিকা শম্পা শম্পী চক্রবর্তীর কাহিনী পোর্ট্রেট। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শম্পা শম্পী চক্রবর্তীর কাহিনী পোর্ট্রেট, প্রথম পর্ব। সেদিন অফিস থেকে বেশ তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বড়বাজারের সেই পুরনো দ্রব্যাদি কেনাবেচার দোকানটা থেকে পোর্ট্রেটটা শেষ পর্যন্ত কিনেই ফেলেছিল রত্নদীপ। 2-1 মাস আগের ঘটনা। বড়বাজারে কিছু অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রেমিকা সোমাকে নিয়ে বিভিন্ন দোকানে যখন জিনিসপত্র দেখে বেড়াচ্ছে, তখনই পুরনো আমলের দ্রব্যাদি বিক্রির একটি দোকানের এক কোণে টাঙানো একটি নারী মূর্তির পোর্ট্রেটের দিকে আকস্মিকভাবে চোখ চলে গিয়েছিল রত্নদীপের। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেছিল। সম্বিত ফিরে পেয়েছিল সোমারই ডাকে। হয়তো আরও কিছু সময় কেটেও যেত ওই নারী মূর্তির চিত্রিত পোর্ট্রেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে, কিন্তু সোমা পাশে থাকায় তা বোধ করি সেই মুহূর্তে সম্ভব হয়ে ওঠেনি। সেদিন পোর্ট্রেটটা দেখার পর থেকেই দু চোখের পাতা এক করতে পারেনি রত্নদীপ। কোনো এক অমোঘ টান তার মনটাকে বারবার টেনে নিয়ে যেতে চেয়েছে ওই চিত্রিত নারী মূর্তির দিকে। মনে হয়েছে একটাই কথা, কার ওই অনিন্দ সুন্দর অবয়ব যা বারবার তার দিকে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছিল? কে ওই নারী যার পোর্ট্রেট দেখে তার মনে হয়েছে কোথাও যেন খুব নিবিড় করে তাকে পেয়েছিল কোনো এক সময়, কিন্তু এই জন্মে তো কোনোদিন ওই চিত্রিত নারী মূর্তিকে দেখেছে বলেও মনে পড়ছে না। তবে ও কে, যাকে চিনেও চিনতে পারছে না সে? এরকম নানা চিন্তা যখন মনটাকে অশান্ত করে তুলেছিল, তখনই এক প্রকার মনস্থির করে নিয়েছিল রত্নদীপ। যে করেই হোক পরের দিন সকালেই দোকান মালিকের কাছ থেকে ওই পোর্ট্রেটটা কিনে নিতে হবে তাকে। তাতে যদি দোকান মালিক ভালো দাম চায় তাই দেবে। তবু সে জানে না কেন ওই পোর্ট্রেট তার চাই। পরের দিনই অফিস না গিয়ে দোকান খোলার অনেক আগেই বড়বাজারে পৌঁছে যায় রত্নদীপ। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দোকান মালিক যখন দোকান খুলছে না, তখন বেশ হতাশ হয়ে এক প্রকার বাধ্য হয়ে পাশের দোকানি ভদ্রলোককে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই ফেলেছিল রত্নদীপ। আচ্ছা দাদা, এই দোকানটা কখন খুলবে বলতে পারেন? দোকানি ভদ্রলোক তখন টুলে বসে সেদিনের খবরের কাগজটা নাড়াচাড়া করছিল। রত্নদীপের প্রশ্ন বোধ করি প্রথমটা কানে পৌঁছল না, বা প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছুক এইরূপ একটু ভাব দেখিয়ে সে চুপ করেই রইল। রত্নদীপ আবার প্রশ্নটা করে উঠলে, আজ কেন? কোনোদিনই মনে হয় দোকানটা খুলবে না ভাই। খুলবে না? কিন্তু কেন? বেশ চিন্তিত কণ্ঠস্বরেই প্রশ্নটা করে ওঠে রত্নদীপ। আর কেন? ওই মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, তার সকালে সেই ছেলেটা পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে। এত বড় ঘটনা ঘটার পর কি আর দোকান খোলা যায়? রত্নদীপ কথাগুলি শুনে আর কি করে, সেদিনের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফিরে এসেছিল। চিন্তা করে নিয়েছিল কয়েকদিন বাদেই না হয় দেখা যাবে। দোকান মালিক আপাতত তার শোক কাটিয়ে উঠুক। এরপর দিন 10 বাদের ঘটনা। সেদিনও অফিসে না গিয়ে রত্নদীপ প্রথমেই চলে যায় বড়বাজারের দোকানটিতে। ওই 10 দিন ধরে বলা যায় প্রত্যেক রাতে ঠিকমতো ঘুমোতেও পারেনি রত্নদীপ। কেমন যেন একটা অস্বস্তি বোধ প্রত্যেক রাতগুলোকে ঘিরে রেখেছে, যা দিনের বেলায় নানা কাজের মধ্যে অনুভব হয়নি। কিন্তু আবারও হতাশ হয়েছিল। 10 দিন বাদে গিয়েও দেখেছিল দোকানটি সেদিনও খোলেনি। পার্শ্ববর্তী দোকানগুলির থেকেও তেমনভাবে কোনো সঠিক উত্তর পেল না দোকানটা সম্পর্কে। কবে খুলবে বা আদৌ খুলবে কিনা বলা যায় এক প্রকার নিরাশ হয়েই যখন ফিরে আসছিল, ঠিক তখনই একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক, বয়স আন্দাজ 72 কি 73 হবে, মুখ ভর্তি সাদা খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং শ্যামবর্ণ, পরনে আধময়লা ধুতি আর পাঞ্জাবি, রত্নদীপকে চলে যেতে দেখে ওর পিছু পিছু খানিকটা পথ চলে এসে বলে উঠেছিল, একটু দাঁড়াবেন বাবু?
রত্নদ্বীপ দাঁড়িয়ে যায়। ভদ্রলোক রত্নদ্বীপের সামনে এসে একটু নিজের হাত দুটোকে ভালো করে কচলে নিয়ে বলে ওঠে, কি ব্যাপার বলুন তো বাবু? আপনাকে দেখছি কদিন ধরে এই দোকানটাতে আসতে আর বন্ধ দেখে ফিরে যেতে। কোনো পুরনো জিনিস কি বিক্রি করবেন? বলেন তো, আমি সেরকম দোকানের খোঁজ দিতে পারি, ভালো দামও পাবেন। রত্নদ্বীপ খানিকক্ষণ বৃদ্ধের মুখের দিকে চেয়ে কিছু যেন ভাবল, তারপর বেশ নিরুত্তাপ কণ্ঠস্বরে বলে উঠেছিল, দেখুন দাদা, আমি কোনো পুরনো জিনিস বিক্রি করার জন্য আসিনি। আমি ওই দোকানটাতে এসেছিলাম অন্য কারণে। যদি ওই দোকানের মালিকের কোনো ফোন নাম্বার বা উনি কোথায় থাকেন তার কোনো হদিশ দিতে পারেন তাহলে বলুন, নয়তো। ভদ্রলোক একটু বক্র হাসি হেসে বলে উঠেছিল, দেখুন, আমি এই দোকানেরই এক সময়ের কর্মী ছিলাম, এখন অবশ্য নই। কিছুদিন আগে একটু ঝামেলা হওয়াতে আমার সঙ্গে দোকানের মালিক আলিম শেখের সম্পর্ক নষ্ট হয়। তবে এখন আবার কিছুটা হলেও সম্পর্কটি ভালো হয়েছে। তাতেই শুনেছি কদিন আগে ওই আলিম শেখের একমাত্র মেয়ের প্রেমিক জলে ডুবে মারা গেছে, তাই দোকানটা বন্ধ আছে। অবশ্য এর আগেও একবার দুঃখজনক ঘটনা ঘটেছিল ওর জীবনে। মাত্র কয়েক মাস আগেই ওর বিবিও হঠাৎ মারা যায়। বলা যায় মালিক আলিম শেখের সময়টা কয়েক মাস ধরেই ঠিক ভালো যাচ্ছে না। পরপর দুর্ঘটনার দরুন আলিম শেখ আর দোকান চালানোর মতো মানসিকতায় নেই বোধহয়। তাই ওই দোকান আর কোনোদিন খুলবে কিনা বলাই দুষ্কর। আমি এখন অন্যত্র একটি দোকানে কাজ করি, তবে ওই দোকানের মালিক আলিম শেখ খুব ভালো মানুষ। সে যতই আমার সঙ্গে ওর বিবাদ হোক না কেন। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে ফেলে ভদ্রলোক। তারপর একটু থেমে একটা ছোট মতো নিঃশ্বাস ফেলে আবার বলে ওঠে, আমার নামটা আপনাকে বলা হয়নি। আমার নাম আব্দুল রহমান। যদি কিছু আপনার আলিম শেখের দোকান থেকে কেনার জন্য পছন্দ হয়ে থাকে তাহলে আমায় বলতে পারেন। আমি না হয় আলিম শেখের সাথে কথা বলে সেটি আপনার জন্য চেয়ে রাখতে পারি। রত্নদ্বীপ যেন আকাশের চাঁদ পেয়ে গেছে, এই রকম উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, আপনি আমার জন্য একটা জিনিস নিয়ে রাখতে পারবেন ওই দোকান থেকে? হ্যাঁ হ্যাঁ, রাখবো। বলুন কি রাখতে হবে? ফুলদানি, ঘড়ি, জোহরকোট নাকি এসব, নাকি হুঁকো, নাকি পুরনো মূর্তি? সব রকমের পুরনো দ্রব্যই তো পাওয়া যায় ওই দোকানে। যা বলবেন তাই রেখে। আব্দুলের কথাগুলো শেষ হওয়ার পূর্বেই রত্নদ্বীপ বলে উঠেছিল, ওসব কিছু লাগবে না, আমার শুধু একটা পোর্ট্রেট লাগবে। পোর্ট্রেট? বেশ বিস্ময়ের সঙ্গে কথা বলে আব্দুল। হ্যাঁ, পোর্ট্রেট। এক নারীর অপরূপ পোর্ট্রেট, যেটা ওই দোকানের পূর্ব দিকের কোণে ঝোলানো আছে। ওইটা আমার চাই। তার জন্য যা দাম লাগে আমি দিতে রাজি আছি। আব্দুল একটু গম্ভীর হয়ে গেল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, দেখুন বাবু, আপনি যুবক, যৌবনের ঘোরে যাতে ভুল না করে বসেন তাই বলছি। তাছাড়া আপনি বয়সেও আমার সন্তানের সমবয়সী হবেন। একটা ভালো কথা বলছি, যেটাকে উপদেশ ভাববেন না। আপনি দয়া করে ওই পোর্ট্রেটটা নেবেন না। কেন নেব না? কেন? আমার পছন্দ হয়েছে যখন, তখন তো আমি নেবই। রত্নদ্বীপ বেশ রূঢ় কণ্ঠস্বরে কথাগুলো বলে উঠেছিল। আব্দুল বলা যায় মনে মনে একটু আহতই হয়েছিল। খানিকক্ষণ চুপ থেকে বলে উঠেছিল, বেশ, আপনার যখন ওই পোর্ট্রেটটাই পছন্দ তাহলে আমি আলিম শেখকে বলে রাখব, আর আলিম শেখকে রাজি করানোর চেষ্টাও করব। যদি রাজি হয়ে যায় পোর্ট্রেটটা দিতে তাহলে আপনি পাবেন। অবশ্য তার জন্য আপনি আমাকে আপনার ফোন নম্বরটা দিয়ে যান। আলিম শেখ রাজি হলেই আপনাকে আমি জানিয়ে দিতে পারবো। রত্নদ্বীপ সেদিন আব্দুলকে নিজের ফোন নাম্বার দিয়ে আসে।
আধুনিক মনস্ক, শান্ত, রুচিবান, শিক্ষিত, সুপুরুষ, তার সঙ্গে সুচরিত্রের যতগুলি বিশেষণ দিলে একজন পুরুষকে পুরুষ বলে চিহ্নিত করা যায়, রত্নদ্বীপ সেন তাই। তবে প্রত্যেক মানুষের মতোই রত্নদ্বীপেরও দুর্বলতার স্থান আছে। একটা হলো পুরনো রাজারাজরা বা জমিদারদের আমলের ব্যবহৃত জিনিসপত্র নিজের সংগ্রহে রাখা, আর অপরটি হলো সোমা রায়, তার সুন্দরী প্রেমিকা। ইতিহাসের ছাত্র হওয়ায় সেই কলেজ জীবনের শুরু থেকেই প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করে ঘর ভর্তি করার নেশা একান্তভাবে পেয়ে বসেছিল রত্নদ্বীপকে। এখন চাকরি জীবনে এসে তা উত্তরোত্তর বেড়েছে, বই কমেনি। এর জন্য মা রমাদেবীর সাথে নিত্য বাগযুদ্ধ লেগেই থাকে বলা যায়। কারণ রমাদেবীর একটাই ভয়, পুরনো আমলের রাজারাজরাদের ব্যবহৃত দ্রব্য অনেক সময় কুপ্রভাব ফেলে সংসারে। রত্নদ্বীপ তার একমাত্র সন্তান। এই কুপ্রভাবের কোনো ফল যদি তার ছেলের সুন্দর জীবনটা তছনছ করে দেয়, কিন্তু ছেলে শুনলে তো হাজার বুঝিয়েও তিনি রত্নদ্বীপকে এই নেশা থেকে দূরে রাখতে পারেননি। প্রত্যেক দিনের মতো সেদিন রাতে খাবার টেবিলে বসে যখন মাংসের একটা টুকরো মুখে দিয়ে সবে চিবোতে শুরু করেছে রত্নদ্বীপ, সেই সময় খুব বিরক্তি সহকারেই কথাগুলি বলে ওঠেন রমাদেবী। দেখ দীপু, ওইসব পুরনো আমলের ঘড়ি, ফুলদানি, টেবিল, চেয়ার এতদিন কিনে কিনে আনছিলি, আমি কিচ্ছু বলিনি। কিন্তু তুই হঠাৎ ওই বাইজি মেয়েটার ছবি আনতে গেলি কি করতে? কি দেখলি ছবিটার মধ্যে? ছবিটা দেখে তো আমারই কেমন যেন ভয় ভয় করছিল। কি জীবন্ত ছবিটা, ভয় করে অমন সৌন্দর্যে। এত সুন্দর কোনো নারী কি আদপেও ছিল? কেমন যেন অদ্ভুত নীল রঙের চোখের তারা, সাদা ধপধপে বিদেশি মেয়েদের মতো গায়ের রং, একরাশ চুল কোমর ছাপিয়ে পড়েছে। সর্বোপরি ওর বেশভূষা দেখে তো মনেই হচ্ছে ও কোনো বাইজি ছিল। অত সুন্দরী মেয়ে যে প্রায় 100 বছরের বেশি সময় আগে মারা গেছে, তার ছবি বাড়িতে রেখে তুই কি করবি বলতো? সত্যি তোর বোধবুদ্ধি বাকি। ওই রকম ছবি কিনা তুই আজ কিনে আনলি, সোমা দেখলে কি ভাববে বলতো? এটাই কিনা তোর বাকি ছিল না? মাংসের টুকরোটা ভালো করে চিবিয়ে একটু হাসলো রত্নদ্বীপ, বলে উঠল, দেখো মা, ওই ছবিটার মধ্যে আমি কি দেখেছি বা দেখলাম তা বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, ওই ছবি না কিনলে আমার চলতো না। আসলে মা, মেয়েটার ছবিটা দেখে কেন জানি না আমার মনে হয়েছে ও আমার কতদিনের চেনা। কথাগুলো বলতে বলতে রত্নদ্বীপের চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যেতে লাগলো, আর তা রমাদেবীর দৃষ্টি এড়ালো না। রমাদেবী এর পূর্বে রত্নদ্বীপের এরকম অদ্ভুত চোখের দৃষ্টি দেখেননি, তাই একটু ভীতই হলেন। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে উঠলেন, আজ রাত হয়ে গেছে, তুই কালই ওই ছবি এই বাড়ি থেকে বিদায় করবি দীপু। আর যদি না করিস, ভোম্বলকে বলবো ওটা গঙ্গায় ফেলে দিয়ে আসতে। রত্নদ্বীপ কোনো উত্তর দিল না, শুধু একটা ছোট নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই রমাদেবী বলে উঠলেন, ও কি রে, কিছুই তো খেলি না দীপু? আমার খাওয়া হয়ে গেছে মা, তুমি এবার খেয়ে নাও। রাত অনেক হয়েছে, আমি শুতে যাচ্ছি। কথাগুলো বলে রত্নদ্বীপ আর দাঁড়ায়নি। বেসিনে হাত মুখ ধুয়ে বেশ বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গিয়েছিল। রমাদেবী ছেলের গমন পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। পোর্ট্রেটটা আনার পর নিজের ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে দিতে দিতে মনে মনে একটু হেসেই ফেলেছিল রত্নদ্বীপ, আব্দুল রহমানের সতর্কবাণী মনে পড়ে যাওয়াতে। লোকটা বলে কিনা, বাবু, আপনার জন্য পোর্ট্রেটটা আলিম শেখকে অনেক কষ্টে রাজি করিয়ে চেয়ে রেখেছি। বেশি দাম দিতেও হবে না। উনি সামান্য কিছু মূল্য চেয়েছেন, সাথে সাথে এ কথাও বলেছেন আপনাকে একটু সামলে চলতে। পুরনো ছবি তো, তার উপর কি কারণে মারা গিয়েছিল, স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তা তো আমাদের তেমনভাবে জানা নেই। তাই বলি কি, এসব ছবি বাড়িতে না রাখাই ভালো। তবু আপনি জেদ করছেন যখন, তখন ছবিটা নিয়ে যান। তেমন বুঝলে আমায় একটা ফোন করবেন, আমার নম্বর ছবিটার পিছনে লিখে দিয়েছি। আর একটা কথা বাবু, আত্মাকে এড়িয়ে চলাই ভালো। এই যুগেও ভূত, প্রেত, আত্মা
কুত্তা, এসব নিয়ে কেউ ভাবে নাকি? আজ পর্যন্ত কত দুষ্প্রাপ্য দ্রব্য সে কিনে এনে নিজের ঘরে সাজিয়ে রেখেছে। তাতে কই কোনোদিনও তো কোনো রাজারাজরার প্রেতাত্মা এসে তাকে বলেনি, ভাই তুমি আমার ব্যবহৃত জিনিসগুলো কিনে এনেছো কেন? আবার হাসি হেসেছিল রত্নদ্বীপ, আর সেই হাসিতে ছিল যা কিছু অলৌকিক তার প্রতি অবিশ্বাস। ঘরের জোরালো লাইটটা নিভিয়ে দিয়ে একসময় ঘুমিয়ে পড়ে রত্নদ্বীপ। নিশ্ছিদ্র অন্ধকার, কোনো এক নিশাচরের ক্যাঁ ক্যাঁ শব্দের আকুল আকুতি যেন জানান দিয়ে গেল তার আগমন বার্তা। ঘুমটা গভীরই ছিল। হঠাৎ হিম শীতল অনুভূতি যেন শরীরটাকে মুহূর্তের জন্য কাঁপিয়ে দিল। আচমকা ঘুমটা ভেঙে যেতেই ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল রত্নদ্বীপ। ঘন কালো অন্ধকারে কিছুই দেখার বা বোঝার উপায় নেই। গ্রীষ্ম কি বসন্ত, মা রমাদেবীর বিছানার এক প্রান্তে রেখে যাওয়া চাদরটা আলতো করে টেনে নিয়ে গায়ে বেশ করে জড়িয়ে নেয় রত্নদ্বীপ। তারপর আবার শুয়ে পড়ে। কিন্তু কোথায়? ঠান্ডার তো উপশম হলো না, বরং ক্রমশ বেড়েই চলেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। চিৎকার করতে গেল রত্নদ্বীপ, কিন্তু না, কোনো শব্দই তার কণ্ঠ দিয়ে বেরোলো না। শুধু শরীরটা অবশ হয়ে যেতে লাগলো। মনকে আচ্ছন্ন করে কত কত বছর আগে ফেলে আসা কোনো অতীতের অন্ধকার গহ্বর চোখের সামনে ভেসে উঠছে। অস্পষ্ট ছবি সব ধীরে ও অতি ধীরে ভেসে উঠছে। আন্দাজ করা যাচ্ছে কোনো জমিদার বাড়ির বারমহল। তাতে ঘুঙুরের শব্দ, তবলার তালে তালে নৃত্যের ছন্দ, এক টানা সারেঙ্গির মূর্ছনা। কে নাচছে? ও কে যার দেহ বল্লরি তুলে তুলে উঠছে ছন্দের তালে তালে? কে? ও কে? বড় চেনা লাগছে, খুব চেনা। ওকে তো চিনি, ও তো নয়না বাই। ও যদি নয়না বাই হয় তাহলে আমি কে? কি আমার পরিচয়? নিজেকে প্রশ্ন করে ওঠে রত্নদ্বীপ। তুমি নয়না বাই, তবে আমি কে? বলো নয়না, বলো আমি কে? কি পরিচয় আমার? অবচেতনে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চিৎকার করে ওঠে সে। সেই চিৎকার ঘরের চার দেওয়ালের মধ্যে অনুরণনের মতো আঘাত খেতে খেতে তার নিজের কাছেই ফিরে আসে। দূরে কোথাও ক্রন্দনরত কুকুরের কণ্ঠস্বর বুঝিয়ে দিয়ে যায় রাতের গভীরতা। দীপু, দীপু ওঠ। ও দীপু, অফিস যাবি না? রমাদেবীর ডাকে ধর্মর করে বিছানায় উঠে বসল রত্নদ্বীপ। সারা শরীর ঘামে জবজবে হয়ে ভিজে গেছে। পূব দিকের জানলা দিয়ে সূর্যদেব উঁকি দিচ্ছে। কেমন যেন অদ্ভুত ভাষাহীন দৃষ্টি মেলে রত্নদ্বীপ বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রমাদেবীর মুখের দিকে। রমাদেবী আবার বলে উঠলেন, কি হলো রে? এত বেলা অবধি ঘুমোচ্ছিস? শরীর ভালো আছে তো বাবা? বলতে বলতে রত্নদ্বীপের কপাল ও বুকে হাত দিয়ে দেখলেন। রত্নদ্বীপ ঠিক বুঝে উঠতে পারল না এতক্ষণ তাহলে সে কি দেখছিল। তার শরীর মন কোথায় বা চলে গিয়েছিল? তবে কি স্বপ্ন দেখছিল? কিন্তু তা কি করে হয়? সে তো স্পষ্ট দেখল জমিদার বাড়ি, সেখানে নৃত্যরত নয়না বাই, যার নৃত্যের ছন্দে ছন্দে শরীরের প্রত্যেকটা অঙ্গের উত্থান পতন। সবই মিথ্যে, সবই স্বপ্ন। কিন্তু হঠাৎ এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গেল পোর্ট্রেটটার দিকে। সেই একই ভঙ্গিমায় নৃত্যরত নারী মূর্তি নয়না বাই। কই, কোনো পরিবর্তন তো নেই। আপন মনে কথাগুলো বলে উঠল রত্নদ্বীপ। কিছুক্ষণ অপলক দৃষ্টি মেলে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই অস্বাভাবিক সুরে বলে উঠল, মা জানো, আমি এই মেয়েটাকে চিনি, কোথাও যেন আমি দেখেছি, ওর নামও জানি, নয়না বাই। রত্নদ্বীপ দক্ষিণ দেওয়ালে আটকানো পোর্ট্রেটটার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। রমাদেবী বেশ বিস্মিত হলেন। মনে মনে বলে উঠলেন, কি বলছে দীপু? ওর কি মাথাটা সত্যিই খারাপ হলো? মুখে বললেন, দূর, তুই কি করে দেখবি? পোর্ট্রেটটা তো দেখেই মনে হচ্ছে অনেক বছর আগে আঁকা হয়েছে, তখন তুই জন্মাসনি। তাছাড়া পোর্ট্রেটের তলাতেই সন তারিখ সব দেওয়া আছে, একটু খেয়াল করলেই দেখতে পাবি।
কাল যখন কিনে আনলি তখনই আমি দেখেছিলাম। জানি, নিকুঞ্জপুর গ্রাম। রমাদেবীর কথা শেষ না হতেই বিড়বিড় করে বলে ওঠে রত্নদীপ, যা রমাদেবীর কান পর্যন্ত পৌঁছল না। সারা দিন তো বটেই, রাতের খাবারটুকুও রত্নদীপের ঘরে দিয়ে আসতে হয়েছে রমাদেবীকে। হাজার বার বোঝানো সত্ত্বেও ছেলের মাথা থেকে তিনি বের করতে পারেননি যে চিত্রিত নারীমূর্তির পোর্ট্রেটের সঙ্গে ও কোশ্মিন কালেও পরিচিত হয়নি, আর তা হওয়া সম্ভবও নয়। কিন্তু রত্নদীপ অনর, তার একটাই কথা, মেয়েটাকে ও চেনে। গত রাতে ও ওর অশরীরী উপস্থিতি অনুভব করেছে। ছেলের কথা শুনে মায়ের চিন্তাই বেড়েছে, কিন্তু এই চিন্তার সমাধান কি তা কিছুতেই বের করতে পারেননি। রাত গভীর। দক্ষিণের বাতাসের দাপটে দক্ষিণে জানলার পাল্লাগুলো মাঝে মধ্যেই থরথর করে কেঁপে থেমে যাচ্ছে। বাবার কেনা পুরনো আমলের দেওয়াল ঘড়িটা ঢং করে শব্দ তুলে জানান দিল রাত 1টা। রত্নদীপ মা রমাদেবীর এনে দেওয়া খাবারটুকু খুব দ্রুত খেয়ে নিয়ে চুপ করে বসে থেকেছে বিছানার ওপর। দীপু, আয় দীপু, তোর কি হয়েছে আমাকে বলবি বাবা? আজ অফিসেও গেলি না, সারা দিনটাই ঘরের মধ্যে বসে ওই ছবিটার দিকে তাকিয়ে আছিস। আমায় বল না বাবা, কি হয়েছে? মায়ের হাজার অনুরোধেও রত্নদীপ চুপ করে থেকেছে। শুধু তার অপলক দৃষ্টি খুঁজে বেরিয়েছে ওই পোর্ট্রেটে চিত্রিত নারী মূর্তিকে। এক প্রকার নিরুপায় হয়েই কিছু সময় আগে ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল রমাদেবী, মনে এই চিন্তা নিয়ে যে করেই হোক কাল সকাল হলেই সোমাকে ব্যাপারটা জানাতে হবে। আজ তাকে জানতেই হবে কে ওই নারী, যার নাম আর ধামটুকু সে জানে, কিন্তু তার বেশি কিছুই জানে না। পাগলের মতো ছটফট করতে থাকে রত্নদীপ। ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবার হেঁটে বেড়াতে থাকে। কখনো বা দাঁড়িয়ে পড়ে, স্থির দৃষ্টি মেলে তাকিয়ে থাকে পোর্ট্রেটের দিকে। দু চোখ ভরে দেখে। কেমন যেন তার মনে হতে থাকে ওই নারী মূর্তি যেন তাকে বলতে চায় অনেক না বলা কথা। দৃষ্টি স্থির করে মেলায় সে নারী মূর্তির নীল দুটি নয়নের সাথে। কোথায় যেন হারিয়ে যাচ্ছে রত্নদীপ, বাস্তব জীবন থেকে অনেক অনেক দূরে, বহু বছর আগে। দূরে, বহু দূরে গাছগাছালি ভরা ছোট্ট গ্রাম নিকুঞ্জপুর। দুটি দামাল বালক বালিকা ছুটোছুটি করে খেলে বেড়াচ্ছে। তাদের মধ্যে একটি জমিদার রাজনারায়ণ মুখুজ্জের 14 বছরের ছেলে নরেন্দ্রনারায়ণ রায়, সবার আদরের নরেন। আর মেয়েটি ওই গ্রামের অতি সাধারণ ব্রাহ্মণ পুরোহিত মনোজ চক্রবর্তীর মেয়ে তিলোত্তমা, যাকে বোধ করি ঈশ্বর তিল তিল করে গড়েছিলেন তার মনের রূপ, রস, গন্ধ একত্রিত করে। তপ্ত কাঞ্চনবর্ণা নীল চোখের তারা। মাত্র 10 বছরের বালিকাই যেন মন কেড়ে নিতে পেরেছিল নিকুঞ্জপুর গ্রামের প্রত্যেকটি মানুষের। সবার আদরের তিলু। ওই বয়সেই তার রূপের প্রশংসা পার্শ্ববর্তী গ্রাম হরিদেবপুরের জমিদার রমানাথ রায়ের কানেও পৌঁছে গিয়েছিল। সামনে বিশাল একটি পুকুর, ভুরি পুকুর নামেই সবাই চেনে। 10 বছরের তিলু দৌড়তে দৌড়তে আরেকটু হলেই পড়ে যেত যদি না তার নরেন দাদা তার হাতটা ধরে ফেলত। ভাগ্যিস তুমি আমায় ধরে ফেললে গো নরেন দাদা, নইলে আমি তো পড়েই যেতুম। তখন কি হতো? মিষ্টি নরম একটা সুরে নাকের নোলকটা নাচিয়ে বলে উঠেছিল তিলু। নরেন তৎক্ষণাৎ তাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠেছিল, ওরকম কথা বলবি না তিলু, তোর কিছু হলে তো আমি বাঁচবো না, তা তুই জানিস না। সময় থেমে থাকে না, তখনও থাকেনি। দুই বালক বালিকাও শশীকলার মতো বেড়ে উঠতে থাকল। তাতে তাদের মেলামেশা থেমে গেল না, বরং নানা অছিলায় উত্তরোত্তর বাড়তে থাকল। সময়ই বুঝিয়ে দিল তারা বড় হয়েছে। যথারীতি তিলোত্তমা 14 আর নরেন্দ্রনারায়ণ 18। তারা যে বড় হয়েছে আর তাদের মেলামেশা যে সমাজের মানুষের কাছে বড়ই দৃষ্টিকটু, তা তারা বুঝল না। আড়ালে আবডালে গোপনে মেলামেশা চলতেই থাকল। আর এসব খবর চাপা থাকে না, এক্ষেত্রেও থাকলো না। তখন খবরটা জমিদার রাজনারায়ণ মুখুজ্জের কানে পৌঁছতেও বেশি সময় লাগল না।
পুরোহিত মাধব ঠাকুরই কোনো এক দুপুরে জমিদার ও জমিদার গিন্নি সুপ্রভার কানে গিয়ে কথাটা বলে ফেললেন। বলতে গিয়ে রাজনারায়ণ ও সুপ্রভার উদ্দেশ্যে দুবার নমস্কারও ঠুকে নিয়েছিলেন। বৈঠকখানা ঘরে আরাম কেদারায় বসে রাজনারায়ণ জমিদারির কাগজপত্রগুলি মনোযোগ সহকারে দেখছিলেন। পাশে স্ত্রী সুপ্রভা কিছুক্ষণ আগে স্বামীর কাছে এসেছেন প্রয়োজনীয় কিছু কথা সারতে। পুরোহিত মাধব ঠাকুরকে অসময় আসতে দেখে একটু অপ্রস্তুত হয়ে মাথার ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে বলে ওঠেন, জমিদার বাবু, আমি অন্দরমহলে যাচ্ছি। মাধব ঠাকুর শশব্যস্ত হয়ে বলে ওঠেন, না না গিন্নিমা, আপনি যাবেন না, আপনারও জানা দরকার কথাগুলো। রাজনারায়ণ তাঁর স্বভাবসুলভ বজ্র গম্ভীর স্বরে বলে ওঠেন, দেখো মাধব, আমি হেয়ালি পছন্দ করি না। কি ব্যাপার বলো তো, এই দুপুরবেলায় এসে হাজির হয়েছ? আপনাদের কাছে একটা নালিশ ছিল। মাথার টিকিটা নিজের তর্জনী দিয়ে দুবার পাক খাইয়ে কথাটা বলে উঠতেই রাজনারায়ণ বেশ বিরক্ত হলেন। বলে উঠলেন, তোমার আবার কিসের নালিশ? মুখটা কাঁচুমাচু করে মাধব ঠাকুর বলে ওঠেন, ছোট মুখে বড় কথা জমিদার বাবু, কিছু মনে করবেন না। আপনার ছেলে মানে হলো গিয়া আমাদের নরেন দাদাবাবু, এই চক্রবর্তী মশাইয়ের মেয়েটার সাথে যা করে বেড়াচ্ছে তা ঠিক লোক সমাজে শোভনীয় নয়। মেয়েটি না হয় দরিদ্র পরিবারের, তার তো লোভ থাকবেই জমিদার বাড়ির বউ হবার, কিন্তু আপনারা হলেন গিয়ে কুলীন ব্রাহ্মণ, সর্বোপরি জমিদার। এই চক্রবর্তীদের মেয়ের সাথে কি নরেনের মেলামেশা মানায়? লোকে যে চিচি করছে। সুপ্রভা নরেন্দ্র নারায়ণের সঙ্গে তিলোত্তমার মেলামেশাকে কোনোদিনই খারাপ চোখে বা অন্যায়ের চোখে দেখেননি, বরং মনে মনে প্রশ্রয় দিয়েছেন। কিন্তু সেই মেলামেশা নিয়ে যে পথে ঘাটে কানাঘুষো হবে আর লোকে ছিছি করবে তা বোধ করি ভাবেননি, তাই উত্তরটা না দিয়ে পারলেন না। দেখুন পুরোহিত মশাই, আমি ধনী দরিদ্র বুঝি না। যদি আমার নরেনের তিলুকে পছন্দ হয়েই থাকে তাতে দোষের কি? আমার তো তিলুকে খুব পছন্দ। অমন জগদ্ধাত্রীর মতো রূপ তিলুর আমার নরেনের বউ হলে ভালোই তো। জমিদার বাবু যদি রাজি হন তিলুকে আমার পুত্রবধূ করে নিয়ে আসতে। চুপ করো বড় বউ, তোমার স্পর্ধা হয় কি করে যে ওই গরিব বামুনের মেয়েটাকে বউ করে আনার চিন্তা করো? আমার জীবন থাকতে ওই মেয়ে কখনোই এই বাড়ির বউ হতে পারবে না। আমাদের বংশের একটা সম্মান আছে, তা তুমি জানো না? জমিদার বংশের ছেলে হয়ে নরেন কিনা বিয়ে করবে দরিদ্র ব্রাহ্মণ মনোজ চক্রবর্তীর মেয়েকে? তোমার মনে হয় মাথা খারাপ হয়েছে। তুমি নিজেও যে জমিদার ঘরের মেয়ে তা বোধ করে ভুলে গেছো। সুপ্রভার কথা শেষ হওয়ার পূর্বেই বেশ রূঢ় ও কঠোর কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠেছিলেন রাজনারায়ণ মুখুজ্জে। আমি যে নরেন সম্পর্কে আপনাদের কাছে নালিশ করে গেলাম তার জন্য আমাকে ক্ষমা করবেন জমিদার বাবু। আসলে বুঝতেই তো পারছেন, আমারও তো 4টি কন্যা আছে, আর এই গ্রামের যারা বাসিন্দা সবাই ঘরে ঘরে ছেলে মেয়েরা আছে। জমিদারের ছেলে হয়ে নরেন যদি ওই যে কি বলে প্রেম করে বেড়ায়, তাই দেখে তারাও যদি প্রেম করতে শুরু করে তাহলে তো আর কোনো উপায় থাকবে না জমিদার বাবু। আসলে আপনাদের যেটা মানায় আমাদের তো তা মানাবে না, কারণ যতই হোক আপনারা জমিদার আর আমরা প্রজা। তাই আপনাকে জানানো আমার উচিত ছিল বলে আমি জানাতে এসেছি, তার বেশি কিছু নয়। কথাগুলি প্রায় এক নিঃশ্বাসে বলে কিছুক্ষণ রাজনারায়ণের মুখের দিকে চেয়ে থাকেন মাধব পুরোহিত উত্তর পাওয়ার আশায়, কিন্তু রাজনারায়ণ মাধবের কথাগুলির কোনো প্রত্যুত্তর দিলেন না দেখে তখন আর কি করেন, রাজনারায়ণ ও সুপ্রভার উদ্দেশ্যে আবার নমস্কার ঠুকে যেমনটি এসেছিলেন সেইভাবেই চলে যান মাধব ঠাকুর। রাজনারায়ণ সেই মুহূর্তে সুপ্রভাকে আর কিছু না বললেও স্বামীর সেদিনের কঠোর গম্ভীর মুখ দেখেই বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল সুপ্রজার। পিতা রাজনারায়ণ মুখুজ্জে যে তাদের মেলামেশা আদপেই পছন্দ করছেন না তা মা সুপ্রভার কাছেই প্রথম জানতে পারে নব্যযুবক নরেন।
পিতা যে তার সঙ্গে পাশের গ্রাম হরিদেবপুরের জমিদার রমানাথ রায়ের মেয়ে সুরঞ্জনার বিয়ে ঠিক করার ব্যবস্থাও নিচ্ছেন তা মায়ের কাছে শোনা মাত্রই প্রতিবাদ করেও জানিয়ে দেয়, বিয়ে যদি করি তবে তিলোত্তমাকেই বিয়ে করব, নয়তো এই জীবনে আমি আর কাউকে বিয়ে করব না, তা তুমি বাবাকে জানিয়ে দিও মা। নরেনের কথা শুনে সুপ্রভা ভীত হলেন এবং পিতা পুত্রের জেদের মাঝখানে তিনি বিশাল প্রাচীর দেখতে পেলেন। আর সুপ্রভার চিন্তাভাবনা যে কতটা সত্য ছিল তার পরিচয় পাওয়া গেল কিছুদিন বাদেই। সেদিন দুপুরে মাতা ও পুত্রের এই কথোপকথন কিছুটা হলেও আড়াল থেকে শুনে ফেলেছিলেন জমিদার রাজনারায়ণ মুখুজ্জে এবং তৎক্ষণাৎ সিদ্ধান্তও নিয়েছিলেন যে যে করেই হোক নরেন্দ্র নারায়ণকে তিলোত্তমার থেকে দূরে সরাতে হবে, নয়তো কখনোই হরিদেবপুরের জমিদার কন্যার সঙ্গে নিজের ছেলে নরেনের বিয়ে তিনি দিতে পারবেন না। তাতে লোকসান বই লাভ হবে না, কারণ হরিদেবপুরের জমিদার রমানাথ রায়ের জমিদারি তার তুলনায় অনেকটাই বেশি। তাছাড়া সম্পর্ক স্থাপনের ইচ্ছেটা রমানাথ রায়ের কাছ থেকেই প্রথম এসেছিল। তিনিই রাজনারায়ণকে প্রস্তাবটা দেন যে যদি তার কন্যাটিকে নরেনের সঙ্গে বিয়ে দেওয়া যায় তাহলে বিয়ের যৌতুক হিসেবে তার জমিদারির সিংহভাগ তার জামাতা হিসেবে নরেনকে তিনি দিয়ে দেবেন। এত ভালো প্রস্তাব গ্রহণ না করে পারা যায়? রাজনারায়ণ এক প্রকার রাজিও হয়ে যান, কারণ রমানাথের জমিদারির সিংহভাগ যদি নরেন পায় তাহলে নরেনের পিতা হিসেবে তাঁরই লাভ, তাতে তাঁরই জমিদারি বাড়বে। কিন্তু এর মধ্যে যখন জানতে পারেন নরেন চক্রবর্তীর মেয়ে তিলোত্তমাকে ভালোবাসে তখন অত্যন্ত বিরক্ত হন এবং তখনই সিদ্ধান্ত নেন দুজনের সম্পর্কের মধ্যে দূরত্ব আনার, এবং সিদ্ধান্তটা রাতারাতি নেওয়ার জন্য খাস চাকর চরণকে পাঠান তাকে তার কাছে ডেকে আনতে। আমায় আপনি ডেকেছেন বাবা? পিতার শয়নকক্ষের দরজার সামনে দাঁড়িয়ে খুব শান্ত কণ্ঠস্বরে বলে ওঠে নরেন। রাজনারায়ণ তার শয়নকক্ষের দক্ষিণ দিকে অবস্থিত সুদৃশ্য পালঙ্কের ওপর শুয়ে নিজের গড়গড়ায় দীর্ঘ একটি টান দিয়ে বলে ওঠেন, ভিতরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নরেন ঘরের ভেতর ঢুকে আসে, পিতার পালঙ্কেরই এক প্রান্তে গিয়ে বসে। রাজনারায়ণ তার গড়গড়ায় দীর্ঘ একটি সুখ টান দিয়ে বলে ওঠেন, তোমার লেখাপড়া কেমন চলছে নরেন? ভালোই। তোমার তো উচ্চশিক্ষা দরকার, তা তুমি সে বিষয়ে চিন্তা ভাবনা কিছু করেছো? না। কিন্তু উচ্চশিক্ষা তো দরকার। তুমি বরং আমার বিশিষ্ট বন্ধু রজনী প্রসাদের কাছে চন্দননগরে চলে যাও। উনি তোমায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য ওর জানাশোনা একজন সাহেব বন্ধু আছেন, তার কাছে নিয়ে যাবেন। আমি চাই তুমি কয়েক মাস রজনী প্রসাদের কাছে থেকে ওর সাহেব বন্ধুর কাছে ইংরেজি ভাষাটা পোক্ত হও, কারণ বর্তমানে জমিদারি চালানোর জন্য সাহেবদের সুনজরে থাকতে হবে। তার জন্য চাই ইংরেজি ভাষায় সাবলীলতা। তাই অচিরেই তোমায় চন্দননগর যাওয়ার ব্যবস্থা আমি করছি। বাবা তাকে হঠাৎ ইংরেজি ভাষা শেখানোর জন্য চন্দননগরে পাঠিয়ে দিতে চাইছেন কেন তা ঠিক বোধগম্য হল না নরেনের। একটু সংশয় থেকেই গেল, কিন্তু বাবার আদেশের বিরুদ্ধে যাবার মতো বয়স বা মানসিক দৃঢ়তা তার সেই মুহূর্তে ছিল না। শুধু এইটুকু ভেবে সে রাজি হয়ে যায় যে মাস কয়েকের ব্যাপার, তিলুকে বুঝিয়ে সুঝিয়ে চলে যেতে হবে, তারপর না হয় ফিরে এসে বাবাকে সে নিজেই জানাবে সে তিলুকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না। মল্লিকদের আম গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়েছিল তিলোত্তমা। শীতের দুপুর, এদিকটায় বড় একটা কেউ আসে না। জমিদার বাড়ির নায়েব রমেন ঘোষালের 8 বছরের ছেলে ননি সকালবেলা তিলোত্তমাদের বাড়িতে গিয়ে খবরটা দিয়ে এসেছিল। তখন বুঝি রান্না করতে ব্যস্ত ছিল তিলু। ননি চুপি চুপি কানের কাছে মুখটা এনে বলেছিল, তিলু দিদি, দুপুরবেলা মল্লিকদের আম বাগানে এসো, নরেন দাদা তোমায় আসতে বলেছে, খুব দরকারি কথা আছে বলল। প্রত্যুত্তরে তিলোত্তমা ফিসফিস করে বলে উঠেছিল, কি দরকারি কথা? তাকে কিছু বলেছে তোকে নরেন দাদা?
ননি তার গোল গোল চোখ দুটো একটু ছোট করে বলে উঠেছিল, তবে কি? তা বলতে পারবো না, তবে। তিলোত্তমার প্রশ্নের উত্তর হয়তো ননি কিছুটা হলেও দিতে পারত, কিন্তু মনোজ চক্রবর্তী চলে আসাতে বলতে পারেনি, বরং এক ছুটে চলে গিয়েছিল। তিলোত্তমা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। মাটির জ্বালা থেকে কাঁসার ঘটিটা জলপূর্ণ করে বাবার দিকে এগিয়ে দিতে দিতে বলে উঠল, কেন বাবা, তুমি তো গত মাসে অনেকগুলো বিয়ে দিয়েছিলে, তাতে যা পয়সা পেয়েছিলে তার মধ্যে 2-4 আনা এখনো তো আছে, তাতে এই মাসটা ভালো করেই চলে যাবে। তাছাড়া মতি পিসিও তো কিছু আনাজপত্র দিয়ে গিয়েছিল, তাও যা আছে কাল পরশু হয়ে যাবে। অতএব তুমি এত চিন্তা করো না, আমি ঠিক চালিয়ে নেব। মনোজ চক্রবর্তী তার 14 বর্ষীয়া কন্যাটির দিকে ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রী বিমলা যখন মারা যান তখন তিলোত্তমা 6 বছরের। মেয়েকে বুকে করে তিনি স্ত্রীর চলে যাওয়ার শোক ভুলেছিলেন। তখন থেকে পিতা পুত্রীতে মিলেই থাকেন, কিন্তু বর্তমানে একটি চিন্তা তাকে বিশেষ করে ভাবিয়ে তুলেছে, তা হল তিলোত্তমাকে সুপাত্রস্থ করা। কিন্তু তার জন্য কিছু অর্থ তো দরকার, নইলে কে বিয়ে করবে তার মেয়েকে? যদিও তিনি মনে মনে জানেন তার মেয়ের রূপ অসামান্য। মাঝে মাঝে এ ব্যাপারে ভীতও হন, যদি মেয়ের কোনো রকম ক্ষতি হয়ে যায়। মানুষরূপী শকুনের তো অভাব নেই, বিশেষ করে পাশের গ্রামের 40 জমিদার রমানাথ রায়, যার সেন দৃষ্টি তার ছোট্ট মেয়েটির ওপর অনেকদিন আগে থেকেই রয়েছে। এই কথা তিনি ওই জমিদারের ন্যায় হরিহরের কাছেই শুনেছেন কোনো এক সময়। নিকুঞ্জপুর গ্রামে কোনো একটা প্রয়োজনে এসেছিলেন হরিদেবপুরের জমিদার রমানাথ রায়। দুপুরের সময় ঘোষেদের পুকুর ধার বরাবর যেতে যেতে পুকুরে স্নানরত তিলোত্তমাকে আড়াল থেকে দেখে ফেলেছিলেন রমানাথ। তখন তিলোত্তমা মাত্র 10 বর্ষীয়া বালিকা, কিন্তু তাতে কি যায় আসে দুর্জন লোলুপ কামুক প্রকৃতির রমানাথদের মতো মানুষদের? তাদের কাছে মেয়েদের বয়সটায় কিচ্ছু যায় আসে না। সেই মুহূর্তে নিজের আভ্যন্তরীণ লালসাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে বলেই ফেলেছিলেন, হরিহর, আমার এই মেয়েটিকেই চাই। তুমি শুধু দেখো ওই মেয়েটা যেন আমার থেকে হাতছাড়া না হয়ে যায়, চোখে চোখে রেখো, আর একটু ডাগর ডোগর হলেই আমায় জানিও। ততদিন অবধি আমি না হয় অপেক্ষাই করব। প্রবল ঝড়ের দাপটে দক্ষিণে জানলার পাল্লা দুটো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। প্রচণ্ড একটা শব্দে চমকে উঠে দক্ষিণের জানলাটার দিকে তাকালো রত্নদীপ। শব্দের কিছুক্ষণ পরেই এক ঝলক আলো চোখ মুখ ছুঁয়ে যেতেই দেখতে পেল ঘরের মাঝ বরাবর তার খাটের ডান দিক ঘেঁষে ও কে বসে আছে। নিশ্ছিদ্র অন্ধকারে যার শরীরটুকু দেখে এটুকু আন্দাজ করতে অসুবিধা হলো না রত্নদীপের যে সে এক নারী মূর্তি। দুটি হাঁটুর মাঝখানে মাথাটা রেখে বসে আছে নারী। পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো রত্নদীপ। খুব খুব কাছে, দূরত্ব 1 হাত বললেই চলে। নিজের অজান্তেই হাতটা বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করল। নারী মূর্তি আলতো করে মাথাটা তুলল। সেই রূপ, সেই রং, সেই মনোমোহিনী চাহনি। খানিকক্ষণ অপলক দৃষ্টি মিলে তাকিয়ে থাকলো রত্নদীপ। নিজের অজান্তেই কতগুলি বাক্য বেরিয়ে এলো রত্নদীপের কণ্ঠস্বর থেকে। তিলোত্তমা, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে চিনেছি, আমি নিজেকেও চিনেছি। তুমি আমায় চিনিয়েছ। আমি যে তোমার নরেন সেটা বোঝানোর জন্যই হয়তো তুমি বারবার আমার কাছে এসেছো। আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। নারী মূর্তি হেসে উঠল। আকাশ বাতাস বিদীর্ণ করে হেসে উঠল। কি অদ্ভুত সেই হাসির শব্দ! ঘরের 4 দেওয়ালের মধ্যে যা আঘাত খেতে খেতে মিলিয়ে যাচ্ছে বাতাসে। রত্নদীপ ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। ক্ষণিকের জন্য মাথাটা কেমন ঘুরে গেল রত্নদীপের। পা দুটো কাঁপতে লাগলো থর থর করে। উত্তেজনায় শরীর মন যেন নিজের আয়ত্তের মধ্যেই নেই। নারী মূর্তি আবার হেসে চলেছে। তার উচ্ছল হাসির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে একঘেয়ে সারেঙ্গির মূর্ছনা। আর পারল না,
নিজের কান দুটো হাতের তালু দিয়ে চেপে ধরল রত্নদীপ। চিৎকার করে উঠল, থামো থামো তিলোত্তমা, আমি আর সহ্য করতে পারছি না। থামো, তুমি থামো, তুমি আমার তিলোত্তমা। কিন্তু কিন্তু আমার তিলোত্তমা তো এত উচ্ছল হতে পারে না। নুপুরের ঝংকার, সারেঙ্গির মূর্ছনা, সর্বোপরি নারী কণ্ঠের হাসি সব মিলিয়ে শরীর অবসন্ন করে দিতে লাগলো রত্নদীপের। দাঁড়াবার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলে একসময় মাটিতে লুটিয়ে পড়ল সে। কিছু সময় কেটে গেছে। বাইরে ঝড় থেমে গিয়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। দূরে কোথাও তীব্র বজ্রপাতের শব্দ। দীপু, আয় দীপু, কি রে, মাটিতে শুয়ে আছিস কেন বাবা? বল কি হয়েছে? দীপু, ও দীপু, কি হলো তোর? ওঠ বাবা, ওঠ, কি হয়েছে? রমাদেবীর ডাকে ধীরে ধীরে চোখ মেলল রত্নদীপ। রমাদেবী লক্ষ্য করলেন রত্নদীপের চোখ দুটো অস্বাভাবিক লাল। অদ্ভুত রকমের ভাষাহীন দৃষ্টি মেলে রত্নদীপ তার দিকে তাকিয়ে আছে। আলতো করে ছেলের গায়ে হাত দিয়ে চমকে উঠলেন তিনি। গায়ে প্রবল উত্তাপ। সারাদিন অনেক চেষ্টা করেও সোমাকে ফোনে পেলেন না রত্নদীপের শারীরিক অবস্থা সম্পর্কে জানানোর জন্য রমাদেবী। রত্নদীপের সব ব্যাপারে সোমাই সিদ্ধান্ত নিক, সেটাই রমাদেবীর এই বৃদ্ধ বয়সের ইচ্ছা। অগত্যা ভোম্বলকে দিয়ে সন্ধ্যের দিকে পাড়ার ডাক্তার সৌরভ ঘোষকে ডেকে পাঠালেন। এক সময়ের স্কুলের বন্ধু সৌরভ ঘোষ রত্নদীপকে পরীক্ষা করার পর পিঠ চাপড়ে বলে ওঠেন, ভাইরাল ফিভার বন্ধু, কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তবে একটু চিন্তা করাটা কম করতে হবে তোমায়। কোনো কারণবশত তুমি খুবই চিন্তিত। রত্নদীপ কোনো উত্তর না দিয়ে হাসল মাত্র। সৌরভের দেওয়া আশ্বাসবাণীতে খুব একটা নিশ্চিন্ত হতে পারলেন না রমাদেবী। কোথায় যেন একটা ভয় তার মনটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। এও মনে হতে লাগলো রত্নদীপের হঠাৎ জ্বর হওয়ার কারণ শুধু ভাইরাল ফিভার নয়, এই অদ্ভুত চিত্রিত নারী মূর্তির পোর্ট্রেটটাই এর কারণ। আমি মেয়েটাকে চিনি। রত্নদীপের বারবার বলা এই কথাটাই যেন রমাদেবীর মনটাকে চিন্তার সাথে উৎকণ্ঠায় ভরিয়ে দিতে লাগলো। মাঝে মাঝে মনে এ কথাও উদয় হতে লাগলো, সত্যিই কি তার দীপু মেয়েটাকে চেনে? কিন্তু পরক্ষণেই মনকে এই বলে সান্ত্বনা দিয়েছেন, তা কি করে হয়? সৌরভের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো খেয়ে রত্নদীপ অঘরে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। ঘুমন্ত ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন রমাদেবী। স্বামী সুদেববাবু মারা যাওয়ার পর এই সন্তানই একমাত্র অবলম্বন তার। শান্ত, মৃদুভাষী, অতিশয় ভদ্র তার এই একটিমাত্র ছেলের এমন করুণ অবস্থা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। একটা দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধা। ঘড়ির পেন্ডুলাম ঘোষণা করল রাত 12টা। রত্নদীপের গায়ে ও মাথায় আলতো করে স্পর্শ করে দেখলেন গা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা। একটু নিশ্চিন্ত হয়ে বিছানার পাশটি ছেড়ে উঠে দাঁড়ালেন রমাদেবী। তারপর ঘরের দরজাটা আলতো করে বন্ধ করে চলে গেলেন। নরেন দাদা, নরেন দাদা, আমি এখানে। তুমি আমায় দেখতে পাচ্ছ না? এই তো আমি আম গাছটার আড়ালে। কই রে তিলু, তোকে দেখতে পাচ্ছি না তো। তোকে যে আমার কিছু বলার আছে। এই তো দেখো, ঠিক তোমার নাক বরাবর যে আম গাছটা, তার পিছনে। এই তো আমি হাত দেখাচ্ছি। দেখতে পেয়েছে নরেন তিলোত্তমাকে। আগুন রাঙা শাড়িতে বড় সুন্দর দেখাচ্ছে আজ তিলোত্তমাকে। ছুটে গেল নরেন, এক ঝটকায় বুকের মাঝে তিলোত্তমাকে টেনে নিয়ে বলে উঠল, তোকে আজ কি অপূর্ব লাগছে তিলু, চোখ ফেরানোই যাচ্ছে না। নরেনের বুকের মাঝে আলতো করে মাথা রেখে তিলোত্তমা একটু লজ্জিত কণ্ঠস্বরে বলে ওঠে, দেখ, তুমি যে কি বলো না নরেন্দা, আমি কিচ্ছু বুঝি না। আগে বলো, তুমি কেন আমায় আসতে বলেছিলে? কি দরকারি কথা আছে নাকি? ননি জানালো। হ্যাঁ, খুব দরকারি কথা তিলু। তবে তুই তার আগে কথা দে, তুই আমায় ছেড়ে কোথাও চলে যাবি না। চিরকাল এমনি করে শুধু আমারই থাকবি। তেমনভাবেই নরেনের বুকে মাথা রেখে তিলোত্তমা বলে ওঠে, আমি তো তোমারই নরেন্দা, আমি তোমায় ছেড়ে কোথায় আজ যাব?
পৃথিবীতে কোনো শক্তিই নেই যে আমাদের আলাদা করবে। তাহলে কথা দিলি তো কোনো অবস্থাতেই তুই আমায় ছেড়ে যাবি না? কথা দিলাম, মৃত্যু আমায় যতদিন না তোমার থেকে আলাদা করছে ততদিন আমি তোমারই। আর মরণের পরও যদি কোনো জীবন থাকে সেই জীবনেও আমি তোমারই থাকবো। নরেন চেয়ে থাকে তিলোত্তমার দিকে। শীতের বেলা ক্রমশ ছোট হতে হতে সূর্য ডোবার সময় এসে গেল। ক্ষণিকের জন্য তিলোত্তমার থেকে দৃষ্টি সরিয়ে আকাশের পশ্চিম প্রান্তের দিকে তাকালো নরেন। একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ন্ত বেলায় ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে নরেন বলল, আমি চন্দননগরে চলে যাচ্ছি কয়েক মাসের জন্য ইংরেজি শিক্ষা নিতে, বাবার আদেশ। নরেনের কথাগুলো সেই মুহূর্তে তিলুর পায়ের তলার মাটি যেন দুলিয়ে দিল। নরেনকে গভীরভাবে আঁকড়ে ধরল তিলোত্তমা। দুটো চোখ থেকে একটা একটা করে জলের ফোঁটা পড়তে লাগলো। অবুঝ কণ্ঠস্বরে বলে উঠল, না নরেন দাদা, না, তুমি আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া যে আমার বড় ভয় করে। যেও না নরেন দা। নরেন আলতো করে তিলোত্তমার মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, দূর বোকা, ছেড়ে যাচ্ছি কোথায়? মাত্র কয়েক মাসের জন্য ইংরেজি শিক্ষা নিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমায় যে যেতেই হবে রে। ফিরে এসেই আমি বাবাকে জানাবো তোর আর আমার ভালোবাসার কথা। অবুঝভাবে দুবার মাথা নাড়ালো তিলোত্তমা। নরেন আলতো করে ওর দুটি প্রস্ফুটিত অধরে চুম্বন এঁকে দিয়ে বলে উঠল, তোর ঠোঁটে আমার চির অধিকারের চিহ্ন এঁকে দিলাম। তোর আর কোনো ভয় নেই। কাল সকালেই আমায় চলে যেতে হবে তিলু। আজ তবে আসি। নরেন ধীরে ধীরে তিলোত্তমাকে নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে চলে যেতে লাগলো। নরেন দা, আমায় ছেড়ে যেও না, যেও না আমায় ছেড়ে। নরেন দা গো, যেও না। নরেন আরো একবার পেছনে ফিরে তাকালো। তারও যে চোখ দুটো জ্বালা করছে। গলার ভেতরের দলা পাকানো কষ্ট যেন কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে দুটি চোখের জলের ধারা হয়ে। কিন্তু তার যে কিছুই করার নেই। পিতা রাজনারায়ণকে সে ভালোই চেনে। তার জেদের সঙ্গে লড়াই করার ক্ষমতা যে মানসিকভাবে এখনো গড়ে ওঠেনি তার। নরেন জোরে জোরে পা বাড়ালো, মনে এইটুকু আশা নিয়ে, মাত্র তো কয়েক মাস। দূরে, ক্রমশ দূরে সরে যাচ্ছে তিলোত্তমা তার দৃষ্টিপথ থেকে। একসময় গাছগাছালির আড়ালে দুজন দুজনকে হারিয়ে ফেলল। তাদের এই প্রেমালাপ বা নিবিড় ভালোবাসার একজন সাক্ষী যে সেই সময় থেকে গিয়েছিল, সে হল হরিদেবপুরের জমিদার রমানাথ রায়ের নায়েব হরিহর, যাকে রমানাথের নির্দেশ মতোই কয়েক বছর ধরে আড়াল আবডাল থেকে দিনের অধিকাংশ সময় তার প্রখর দৃষ্টি দিয়ে লক্ষ্য করে যেতে হচ্ছিল তিলোত্তমাকে, এবং যার ফলস্বরূপ তিলোত্তমা ও নরেন্দ্রনারায়ণের ভালোবাসার কথা হরিদেবপুরের জমিদার রমানাথ রায়ের কানে যেতেও বেশি দেরি হল না। রমানাথ রায় তার খাস লাঠিয়াল রঘুর মাধ্যমে সিদ্ধান্তটা রাতের অন্ধকারেই নিয়ে নিয়েছিলেন কয়েক মাসের মধ্যেই। নিকুঞ্জপুর গ্রামের প্রত্যেকটি মানুষের অগোচরে এক বর্ষার রাতের অন্ধকারে। আর বেশি দেরি করলে চলবে না। যত তাড়াতাড়ি পারা যায় পাখিটা উড়ে যাওয়ার আগেই খাঁচায় বন্দি করতে হবে যে। রমানাথ রায় তার বারমহলের আরামকেদারায় বসে বিলিতি মদের পাত্রে একটু চুমুক দিয়ে কথাগুলি বলে উঠতেই হরিহর নিজের মাথাটা চুলকে নিয়ে স্বভাবসুলভ ফিক করে হেসে বলে ওঠে, দেখুন জমিদার বাবু, এ ব্যাপারটা কি এখন করা সমীচীন হবে? কারণ নিকুঞ্জপুরের জমিদারের ছেলে নরেন্দ্র নারায়ণের সঙ্গেই তো আপনার মেয়ের বিবাহ ঠিক হয়ে আছে। আর শুনেছি, বললে ভালো হবে, দেখেছি, নরেন্দ্র নারায়ণের সঙ্গেই ওই মেয়েটির আবার প্রেম। বিস্তারিত বলতে পারছি না জমিদার বাবু, তবে এরূপ অবস্থায় যদি মেয়েটিকে আপনি বিবাহ করেন, লোকে নানান কথা বলবে যে।
সেই কথার চাপে আপনার কন্যা সুরঞ্জনা মায়ের যদি কোনো মানসিক কষ্ট হয় তাহলে কি হবে একবার ভেবে দেখুন। হরিহরের কথাগুলো শুনে হো হো শব্দ তুলে প্রচণ্ড জোরে হেসে উঠলেন রমানাথ রায়। তারপর কিছুটা নিচু কণ্ঠস্বরে বলে উঠলেন, হরিহর, আমি জানতাম তুমি বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তুমি আমার জমিদারির নায়েব হওয়ার যোগ্যই নয়। আবার মাথাটা একটু চুলকে নিয়ে হরিহর বলে ওঠে, কিন্তু কেন জমিদার বাবু? আমি তো সব দিক যাতে বজায় থাকে সেই ভেবেই কথাগুলো বলেছিলাম। তোমার সাংসারিক বুদ্ধি একটু বেশি মাত্রায় হরিহর, তাই বোধ করি বুঝতে পারছো না। তুমি বরং রঘুকে খবর দাও, আমার একটা কাজ ওকে শীঘ্রই করতে হবে, আর এমনভাবে করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কথাগুলি বলে রমানাথ তার সুরাপাত্রে দীর্ঘ এক চুমুক দেন। হরিহরের ঠিক রমানাথের কথাগুলো শুনতে ভালো লাগলো না। যতই হোক তিলোত্তমা তার কন্যা তুল্য, গরিবের মেয়ে জমিদার বাবু তাকে বিয়ে করে যদি উদ্ধার করে তা ভালো, বই খারাপ তো কিছু নয়। কারণ যতদূর ধারণা করা যায় নিকুঞ্জপুরের জমিদার পুত্র কখনোই তিলোত্তমাকে বিয়ে করতে পারবে না, তা তার জানা। কারণ নিকুঞ্জপুরের জমিদার রাজনারায়ণ মুখুজ্জে গরিব ঘরের মেয়ে তিলোত্তমাকে নিজের পুত্রবধূ করে কখনোই নিয়ে যাবেন না। সেই কারণে হরিদেবপুরের জমিদার মেয়েটিকে বিয়ে করলে ভালোই, কিন্তু জমিদার বাবুর গলায় কেমন যেন অন্য সুর, সেটা তো সে ভাবেনি। তবে কি ভাবছো কি নায়ব মশাই? আমি মেয়েটাকে বিয়ে করব? আমার স্ত্রী জীবিত, আমি কখনো কি আর বিয়ে করতে পারি? হ্যাঁ, বিয়ে না করলেও তো নারী দেহ তো ভোগ করা যায়, তা তোমার জানা নেই বুঝি? হ্যাঁ। আবার কথাগুলো বলে অত্যন্ত বিকৃত হাসি হাসলেন রমানাথ। হরিহর স্তম্ভিত। জমিদার রমানাথ রায় তিলোত্তমার মতো নিষ্পাপ বালিকাকে নিয়ে কি খেলা খেলতে চাইছেন তা তার বোধের বাইরে। কেমন যেন মমত্ব অনুভব করলেন তিলোত্তমার প্রতি। সেই সঙ্গে এটাও অনুভব করলেন রমানাথ রায়ের সেন দৃষ্টি যখন তিলোত্তমার দিকে পড়েছে তখন ওর সর্বনাশ অবশ্যম্ভাবী। এরকম অনেক মেয়েরই তো সর্বনাশ করে এসেছেন জমিদার রমানাথ রায়, এটা কোনো নতুন কথা তো নয়। তবু কোথাও যেন হরিহর কষ্ট অনুভব করে একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। কয়েক মাস বাদের ঘটনা। মাসটা শ্রাবণ। সেবারে জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে যজমানি করে তেমন টাকা পয়সাও রোজগার করতে পারেননি মনোজ চক্রবর্তী। কদিন ধরেই ঘরে জল পড়ছে পুরনো টালি ভেঙে গিয়ে। হাতে পয়সা কড়ি না থাকার জন্য নতুন টালিও লাগানো হয়ে ওঠেনি। বাপে মেয়েতে কোনো রকমে ঘরের এক কোণে বিছানা পেতে শুয়ে পড়ে। ঘোর বর্ষা, বৃষ্টি থামার কোনো লক্ষণও নেই। কাঠের দরজাটাও পুরনো হয়ে যাওয়ার দরুন একটা পাল্লা যা হোক করে ঠেস দিয়ে রাতে চোর বা দুর্জনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুটা চেষ্টা করছে। কিন্তু দুর্জন সে যে কোন পথে আসে আর কিভাবে সব কিছু লুটে পুটে নিয়ে যায় তা বোধ করি সরল সাদাসিধে পুরোহিত মনোজ চক্রবর্তীর জানা ছিল না। আর তিলোত্তমা, তার তো আরোই জানা ছিল না। নিত্যকার মতো রাতের খাওয়া দাওয়া সেরে পিতা পুত্রী যখন এক প্রকার গভীর ঘুমে আচ্ছন্ন, বাইরে অবিশ্রান্ত ধারায় তখন বৃষ্টি পড়ছে। রাত দ্বিতীয় প্রহর বললেই ঠিক হবে। সাপদের ন্যায় দুর্জন রঘু লাঠিয়াল ভাঙা দরজার পাল্লাটা সরিয়ে নিঃশব্দে প্রবেশ করল মনোজ চক্রবর্তীর ঘরে। ঘরের এক কোণে রাখা নিভু নিভু প্রদীপের শেষ আলোয় ঘরের চারপাশ দেখে নিতে গিয়ে চোখ গেল কিশোরী তিলোত্তমার অনিন্দ সুন্দর নিষ্পাপ ফুলের মতো মুখটির দিকে। দীর্ঘ 30 বছরের লাঠিয়াল জীবনে অনেক সুন্দরীকে অপহরণ করেছে জমিদার রমানাথ রায়ের নির্দেশে, এবং রমানাথের উচ্ছিষ্ট নারীদেহ গোপনে হত্যা করে পরবর্তীকালে নদীর জলে বা নদীর নিকটস্থ মাটির নিচে পুঁতে ফেলে প্রমাণ লোপাটও করেছে। কিন্তু আজ যেন এই পদ্ম সদৃশ অপরূপ মেয়েটিকে দেখে
নিজের বুকের ভেতরটায় একটা অদ্ভুত কষ্ট অনুভব করল রঘু। পিতা মনোজ চক্রবর্তীর পাশে অতি নিশ্চিন্তভাবে শুয়ে থাকা মাত্র 15 বছরের মেয়েটাকে দেখে ক্ষণিকের জন্য হলেও নিজের মেয়ে সারদার কথা মনে পড়ে গেল। মেয়েটিকে স্পর্শ করার আগে নিজের হাত দুটোর দিকে তাকালো রঘু। কত নিষ্পাপ মেয়েকে হত্যা করার মতো ঘৃণিত কাজ এই হাত দুটো করেছে। চোখ দুটো জলে ভরে এলো রঘুর। কিন্তু না, প্রত্যেকবারের মতো এবারেও যে জমিদার রমানাথ রায় তাকে জানিয়েছেন, শোন রঘু, মেয়েটাকে তুলে আমার বর্ধমানে বাগান বাড়িতে প্রথমে নিয়ে যাবি, তারপর কদিন ওখানে রাখার পর একেবারে সোজা বেনারস। ওখানে ওকে রাখার পাকাপাকি ব্যবস্থা করেছি। আর তুই কাজটা একেবারে নিঃশব্দে করবি, যাতে নিকুঞ্জপুরের জমিদার সহ নিকুঞ্জপুরের কাকপক্ষীও যেন টের না পায়। কাজের আগাম বকশিস হিসাবে আমার হরিদেবপুরে খাস তালুকের এক অংশ তোকে দিলাম। আর যদি কাজটা না করতে পারিস তাহলে তোর মেয়ের যেন কি নাম, সারদা, তারও। আমি আপনার নমক খেয়েছি জমিদার বাবু। ঈশ্বরের কসম আপনার কাজ আমি করে নেব, কাক পাখিও টের পাবে না। কিন্তু আপনি আমার লড়কির কোনো ক্ষতি করবেন না জমিদার বাবু, আমার লড়কির কোনো ক্ষতি করবেন না। ভয়ার্ত কণ্ঠস্বরে রমানাথের কথাগুলো শেষ হওয়ার আগেই দুটো হাত জোর করে উঠেছিল রঘু। রমানাথ সেই মুহূর্তে ক্রূর হাসি হেসেছিলেন মাত্র। নিজের মন থেকে মায়া মমতা সব এক নিমেষে দূরে সরিয়ে দিল রঘু। বুনো ফুল জাতীয় কোনো জিনিস যা সহজেই মানুষকে অজ্ঞান করে, তা মনোজ চক্রবর্তী ও তিলোত্তমার নাকের কাছে শুকিয়ে দিল খুব দ্রুত। কিছুক্ষণ অপেক্ষা করার পর আন্দাজ করল মনোজ চক্রবর্তী ও তিলোত্তমা দুজনেই সাময়িকভাবে চেতনা হারিয়েছে। বাইরে প্রবল বৃষ্টির শব্দ। সমগ্র নিকুঞ্জপুর গ্রাম সুখ নিদ্রায় মগ্ন। 6 ফুট 3 ইঞ্চির বলিষ্ঠ চেহারার রঘু আস্তে করে তন্নি দেহটাকে নিজের কাঁধে তুলে নিল, খানিকটা বাজপাখির মুখে মুশিক শাবকের মতোই। বাইরে রমানাথের খাস চাকর গোবর্ধন 4 জন পাইক সহ পালকি নিয়ে দাঁড়িয়েছিল। রঘু তিলোত্তমাকে ঘরের বাইরে নিয়ে আসতেই 4 জন পাইক এগিয়ে এলো। খুব সহজেই তিলোত্তমার দেহটা পালকির ভেতর অর্ধশায়িত করে পালকির দরজাটা আলতো করে বন্ধ করে দিয়ে রাতের ঘন আধারের মধ্যে মিশে গেল রঘু। কেউ জানতেও পারল না তিলোত্তমা নামের কিশোরীটি কোথায় হারিয়ে গেল রাতের অন্ধকারে। তিলোত্তমা, তুমি হারিয়ে যেতে পারো না। তিলোত্তমা, আমি আসছি। ওই রমানাথ রায় আমায় ভুল বুঝিয়েছিল। ওই পাপিষ্ঠ দুরাচারীকে আমি বন্দুকের নলের সামনে এনে শেষ করে দেব। তুমি যেও না তিলোত্তমা, তুমি যেও না। পূবের জানালা দিয়ে প্রথম সূর্যের আলো এসে পড়েছে রত্নদ্বীপের চোখে মুখে। ঘুমটা ভেঙে যেতেই তৎক্ষণাৎ বিছানার ওপর উঠে বসে রত্নদ্বীপ। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিতে গিয়ে চোখ চলে যায় পোর্ট্রেটের দিকে, যা অমলিন দৃষ্টি মেলে আজও তার দিকে তাকিয়ে আছে, যেমনটা ছিল প্রথম দিন আলিম শেখের দোকানে। রত্নদ্বীপ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো পোর্ট্রেটের দিকে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আলতো করে হাত ছোঁয়ালো পোর্ট্রেটে চিত্রিত নারী মূর্তির কপালে। চোখে মুখে অধরে নিজের অজান্তেই চোখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো অঝোর বাড়িধারা। রমাদেবীর গতদিনের প্রায় 10-12 বার করে মিস কল দেখে বেশ সকাল সকালই সোমা রত্নদ্বীপের যোধপুর পার্কের বাড়িতে চলে আসে। ভম্বল দরজা খুলে দিতেই বেশ চিন্তিত কণ্ঠস্বরে বলে ওঠে, হ্যাঁ রে ভম্বল, সব ঠিক আছে তো রে? তোর দাদাবাবু মাসিমা সবাই ঠিক আছে? ভম্বল সদ্য ঘুম ভাঙা চোখ দুটো একটু কচলে নিয়ে বলে ওঠে, মাসিমা ঠিক আছে, কিন্তু দাদাবাবু ঠিক নেই, খুব জ্বর। ডাক্তারবাবু বললেন ভাইরাল জ্বর, কিন্তু। তার মানে বলতে চাইছিস ভাইরাল ফিভার হয়েছে? তারপর কিন্তু কিসের? কিন্তু মাসিমা বলছিলেন ভূতে পেয়েছে দাদাবাবুকে। আমার থেকে ওঝার ঠিকানাও চাইছিলেন। আমি বললাম সেরম ওঝা তো আমাদের গ্রামে আর নেই, সেসব আগে ছিল। সোমা কিছুতেই বুঝতে পারল না রমাদেবী সামান্য ভাইরাল ফিভারকে ভূতে পাওয়া ভাবছেন কি করে। ভম্বলের কথাগুলো প্রায় মাঝপথে থামিয়ে দিয়ে
সোমা রত্নদ্বীপের ঘরের দিকে পা বাড়াল। রত্নদ্বীপের ঘরের দরজায় আলতো করে ঠেলা দিতেই দরজাটা খুলে গেলে সোমা স্তম্ভিত হয়ে গেল। পাগলের মতো রত্নদ্বীপ পোর্ট্রেটের ওপর কি যেন করে চলেছে। নিজেকে নিজেই প্রশ্ন করে ওঠে সোমা। দরজার পাল্লা দুটো ধরে সোমা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পোর্ট্রেটটা দুহাতে ধরে চিত্রিত নারী মূর্তির সর্বাঙ্গ চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছে রত্নদ্বীপ। হেউ কি সম্ভব! পায়ে পায়ে সোমা এগিয়ে যেতে লাগলো রত্নদ্বীপের খুব কাছে। আলতো করে ওর পিঠে হাত রেখে বলে উঠল, দীপ, দীপ, এটা তুমি কি করছো পোর্ট্রেটটা নিয়ে? তো তুমি কি পাগল হয়ে গেলে না কি দীপ? সোমার বলে যাওয়া কোনো কথাই যেন রত্নদ্বীপের কানে পৌঁছল না। সে যেন স্থান কাল পাত্র সব ভুলে গেছে। ধৈর্যচ্যুতি ঘটল সোমার। উচ্চস্বরে বলে উঠল, দীপ, আমি সোমা। আমায় তুমি চিনতে পারছো না? আমার কথা শোনো। তো তুমি এটা কি করছো? একটা কাগজের ওপর আঁকা ছবি, সেটাকে কেউ এইভাবে চুম্বন? কি করছোটা কি তুমি দীপ? তোমার কি মাথা খারাপ হয়ে গেল না? কি করছো? রত্নদ্বীপ এবারেও কোনো উত্তর করল না। একইভাবে পোর্ট্রেটে চিত্রিত নারী মূর্তির ঠোঁটে গালে কপালে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে লাগল। সোমা স্তম্ভিত, উৎকণ্ঠায় তার যেন বাক রুদ্ধ হয়ে গেল। সেই 8 বছর আগের ইতিহাসে অনার্সের প্রথম বর্ষের আপাত শান্ত ভদ্র লাজুক প্রকৃতির ছেলেটাকে নিজের অজান্তেই কবে মন দিয়ে ফেলেছিল সোমা সে জানে না। তারপর দুজনে কলেজ ফেরত কলকাতার সর্বত্র ঘুরে বেড়ানো, কোনোদিন সিনেমাতে তো কোনোদিন শপিং মলে, কোনোদিন মিলেনিয়াম পার্ক তো কোনোদিন নিউ মার্কেট। সব মিলিয়ে কলেজ জীবনে 3টে বছর কেটে গিয়েছিল খুব দ্রুত। তারপর ইউনিভার্সিটি, তারও পরে রত্নদ্বীপের হঠাৎই ব্যাংকে চাকরিটাও হয়ে গেল ইউনিভার্সিটি পাশ করে বেরোবার 2 মাসের মাথায়। তারপর কয়েক মাস বাদে সোমারও স্কুল টিচারের চাকরিটা হয়ে গিয়েছিল। বিয়ে নিয়ে রত্নদ্বীপ বা সোমা উভয়ের বাড়ি থেকেই চাপ আসতে থাকলে দুজনে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে নেয় এবং ঠিক করে নেয় সামনের ডিসেম্বরেই বিয়েটা করে নেবে। খানিকক্ষণ অপলক দৃষ্টি মেলে তাকিয়ে থেকে রত্নদ্বীপের ক্রিয়াকলাপ দেখতে দেখতে মনে প্রশ্নের পর প্রশ্ন সেই মুহূর্তে জেগে ওঠে সোমার। একটি চিত্রিত নারী মূর্তির মধ্যে দীপ কি দেখতে পেল যে ওই রকম আচরণ করছে? আদপে এই পোর্ট্রেটটাকেও পোর্ট্রেট মনে করছে তো, নাকি মনে করছে রক্ত মাংসের কোনো নারী দেহ? কখনো চিত্রিত নারী মূর্তিকে কেউ এভাবে আঁকড়ে ধরে চুম্বন দিতে পারে? এত এত ভালোবাসা রত্নদ্বীপের মধ্যে সুপ্ত ছিল, আজ 8 বছরে সে তার আঁচটুকুও পেল না। সত্যি তো, কোনোদিন এত গভীরভাবে দীপ তাকে ভালোবাসেনি। সদা লাজুক মিতভাষী রত্নদ্বীপকে সে নিজে থেকে অনুমতি না দিলে জোর করেও তো কোনোদিন তার ঠোঁটে চুম্বনও এঁকে দেয়নি। নিজের অজান্তেই সোমা ওই চিত্রিত নারী মূর্তির প্রতি একটু ঈর্ষা বোধ করল। রাগও হলো খুব। মনে হলো পোর্ট্রেটটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিতে। পর মুহূর্তেই মনকে আশ্বস্ত করলো এই ভেবে যে ওটা কোনো চিত্রকরের আঁকা পোর্ট্রেট, ওর কোনো বাস্তবিক অস্তিত্বই তো নেই। তবে কিসের চিন্তা? আবার আলতো করে রত্নদ্বীপের পিঠে ঠেলা দিয়ে বলে উঠল সোমা, দীপ, আমি সোমা। তোমার কি হলো দীপ? কি হয়েছে তোমার? একটা ছবি। ছবি? এটা কার ছবি সোমা, তুমি জানতে চাও? হে আমার তিলোত্তমা, তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না তিলোত্তমা আমায় ছাড়তে চাইছে না। আমি কেন ওকে ছাড়বো? ও যদি আবার চলে যায়, ওই দুর্জন রমানাথ রায় যদি ওকে আমার থেকে আবার আলাদা করে দেয়, তখন কি হবে? অদ্ভুত কণ্ঠস্বরে কথাগুলো বলে যেতে লাগলো রত্নদ্বীপ, যে কণ্ঠস্বরের সঙ্গে আলাপ পরিচয় এর আগে হয়নি কোনোদিন সোমার। কেমন যেন মনে হলো এই রত্নদ্বীপকে সে চেনে না। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল সোমার। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না, শুধু অপলক দৃষ্টি মেলে তাকিয়ে রইল রত্নদ্বীপের দিকে। রত্নদ্বীপ যে একটা কল্পনার জগতের মধ্যে বাস করছে তা সোমাই রমাদেবীকে বোঝায়। ওর কল্পনার জগতে শুধুই নারী মূর্তি উপস্থিত আছে তা নয়, আরও অনেক চরিত্র আছে। সব শুনে রমাদেবী বেশ চিন্তিত কণ্ঠস্বরে বলে ওঠেন, কিন্তু এই কল্পনার জগৎ থেকে দীপুকে কি করে বার করবি সোমা? ওই যে ওই ছবিটার মধ্যেই ডুবে আছে, ঘর থেকে একদম বের হয় না। সারাদিন ঘরে বসে আছে বললেই চলে। সারাক্ষণ ঘরটা অন্ধকার করে ছবিটার দিকে তাকিয়ে কখনো হাসছে, কখনো কাঁদছে,
কখনো তিলোত্তমা তিলোত্তমা বলে চিৎকার করে উঠছে। অফিস তো প্রায় কয়েকদিন হলো যাইনি। বলা যায় যতদিন ওই পোর্ট্রেটটা বাড়িতে এনেছে তারপর থেকেই। গতকাল খুব জ্বর আসাতে সৌরভ ডাক্তার এসে দেখে গেছে জানিস, বলে গেল ভাইরাল ফিভার। কিন্তু আমার মনে হয় এটা আদৌ কোনো ভাইরাল ফিভার নয়। আসলে ওই ছবির পেতনিটাই ওর ঘাড়ে চেপে বসে আছে রে সোমা। ওই ছবির পেতনিটা। তুই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর মা, তাড়াতাড়ি কিছু একটা কর। সোমা মন দিয়ে রমাদেবীর কথাগুলো শুনল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভূত পেতনি এসব সম্পর্কে আমার বিশ্বাস তেমন নেই মাসিমা। তবে রত্নদীপকে এই অবস্থা থেকে বাঁচাতে হলে কোনো। সোমার কথাগুলো শেষ হওয়ার আগেই হঠাৎ একটা আর্ত চিৎকার শোনা গেল রত্নদীপের ঘর থেকে। রমাদেবীর ঘরে বসেই সোমা আর রমাদেবী কথা বলছিলেন। চিৎকারটা যে রত্নদীপেরই তা বুঝতে অসুবিধা হলো না সোমা বা রমাদেবীর দুজনেরই। তৎক্ষণাৎ ওরা দুজনেই ছুটে গেল রত্নদীপের ঘরের দিকে। দরজা খোলা, সন্ধে উত্তীর্ণ হয়েছে কিছুক্ষণ আগেই। ঘরটা অন্ধকারে পরিপূর্ণ, ফলস্বরূপ সেইভাবে কিছুই দেখা যাচ্ছে না। অমাবস্যার কোটাল, তাই আলোর এতটুকু আভাসও এসে পড়েনি। রাস্তার বাতিগুলোও জ্বলেনি কোনো কারণবশত। নিশ্ছিদ্র অন্ধকার। সোমা রত্নদীপের ঘরে ঢুকেই হালকা স্বরে ডেকে উঠল, দীপ, দীপ, তুমি কোথায়? পুরনো আমলের ঘর, তার দৈর্ঘ্য প্রস্থ বেশ বিস্তৃত। সোমার পিছু পিছু রমাদেবীও ঘরে ঢুকে এলেন। দরজার ডান দিকের দেওয়ালে সুইচবোর্ড স্পর্শ করে ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন তিনি। ঘরের অন্ধকার এক নিমেষে দূর হয়ে যেতেই দুজনেরই চোখ গেল মাটিতে লুটিয়ে পড়ে থাকা রত্নদীপের দেহটার দিকে। সোমা আর রমাদেবী এক প্রকার দৌড়ে গেলেন রত্নদীপের সামনে। সোমা তখনই মাটিতে বসে পড়ে। রত্নদীপের পড়ে থাকা দেহটার দিকে তাকাতেই চমকে উঠল। রত্নদীপের মুখ থেকে বেরিয়ে আসছে সাদা ফেনার মতো পদার্থ, তার সাথে গোঁ গোঁ শব্দ। রমাদেবীরও চোখ এড়াল না। তখনই উচ্চস্বরে ভোম্বলকে হাঁক দিতেই ভোম্বল এসে দাঁড়ালো। রমাদেবী ভোম্বলকে নির্দেশ দিলেন সৌরভকে ডেকে আনতে। রাত অনেকটাই। মাঝে সৌরভ ডাক্তার এসে জ্ঞান ফেরাতে খানিকটা সুস্থ বোধ করছিল রত্নদীপ, কিন্তু তা সাময়িক। ক্লান্ত শরীরে আবার ঘুমিয়ে পড়ে রত্নদীপ। যাওয়ার সময় সৌরভ ডাক্তার জানিয়েও গেছে, কোনো কারণবশত গভীর চিন্তা, ভয় বা আতঙ্ক থেকেই রত্নদীপ সাময়িকভাবে অচৈতন্য হয়ে পড়েছিল। চিন্তার কারণ নেই, ঘুমের ইঞ্জেকশন দেওয়া রইল, ঘুমটা ওর খুব দরকার। হালকা নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে রমাদেবী ঘর থেকে কিছুক্ষণ আগেই নিজের ঘরে চলে গেছে। সোমা বাড়ি যায়নি। তার একটাই কথা, রত্নদীপকে সুস্থ না করে কিছুতেই বাড়ি ফিরবো না। রমাদেবীও আর বাধা দেননি। বলা যায় সোমা পাশে থাকলে তিনি একটু ভরসাই পান। প্রায় ঘণ্টা খানেক ধরে রত্নদীপের শিয়রে বসে থাকতে থাকতে সারা দিনের ক্লান্ত দেহটা এলিয়ে সোমাও একসময় ঘুমিয়ে পড়ল। কে বলবে অতটুকু মেয়ের পেটে পেটে এত ডাগর ডগর মেয়ে, তার বিয়ে না দিয়ে চক্করটি এতদিন বাড়িতে বসিয়ে রেখেছে। তা সেই মেয়ের কি আর বাড়িতে মন ধরে? দেখো কার সাথে লটখট করে পালিয়েছে। নিকুঞ্জপুরের আদি দুর্গা মন্দিরের দাওয়ায় বসে হুঁকোয়ে দীর্ঘ একটা টান দিয়ে কথাগুলো বলে উঠলেন ৭০ বছরের বৃদ্ধ সনাতন চাটুর্যে, যাকে গ্রামের সবাই চাটুর্যে খুড়ো বলেই ডাকে। রাতের অন্ধকারে বেরিয়ে গেল? ছি 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 ছি, ঘোর কলি গো, ঘোর কলি। হাতের তেলোতে কিছুটা দোক্তা পাতা ঘষতে ঘষতে কথাগুলি বেশ রসিয়ে রসিয়ে বলে ওঠেন প্রমোদ বাড়ুজ্জে। পাশে বসে থাকা হারাধন মল্লিক আর সুযোগটা ছাড়েন কেন? কারণ কদিন আগেই তার মেয়ে পুঁটি কোনো এক ম্লেচ্ছ ছেলের সাথে পালিয়ে গিয়েছে বলে গ্রামের লোকেরা তাকে 15 দিনের মতো এক ঘরে করে দিয়েছিল, এবং তাতে মনোজ চক্রবর্তীরও নীরব সায় ছিল, তা সে জানত। তাই সুযোগ বুঝে সে বলেই উঠল, মোড়ল মশাই, এইবারে কোনো নিয়ম জারি করবেন না?
আমার মেয়ে পালিয়ে যেতে 15 দিন তাকে এক ঘরে করে শাস্তি দিয়েছিলেন, তা মনোজ চক্রবর্তীর মেয়ে যে রাতের অন্ধকারে ভাগলো, তার কি শাস্তি হবে? কেন সে ব্রাহ্মণ বলে 7 খুন মাফ হবে? মোড়ল অমূল্য ঘোষাল অদূরে বসে আফিংয়ের ঘোরে ঝিমোচ্ছিলেন। চাটুজ্যমশাই একটু ঠেলা দিতেই ঝিমুনি ভাবটা কেটে গিয়ে একটু চমকে উঠলেন। তারপর খুক খুক করে খানিকটা কেশে নিয়ে বললেন। চাটুজ্যমশাই তার হুঁকোটা ঘোষাল মশাইয়ের দিকে এগিয়ে দিতে দিতে বলে উঠলেন, আর কি বলবো, আপনি বরং একটা ব্যবস্থা নিন, নয়তো বলুন আমরা জমিদার বাবুর কাছে যাই, তিনি কি বলেন দেখি। হারাধন মল্লিক স্বভাব সুলভ মুখটা খানিকটা বেঁকিয়ে বলে ওঠেন, তাহলেই হয়েছে। জমিদার বাবু বিধান দেবেন মনোজ চক্রবর্তীকে? ওর ছেলে নরেনের সঙ্গে মেয়েটা কত ফষ্টি নষ্টি করে বেড়াতো তা গ্রামের কি কেউ জানে না? সেই নিয়ে মাধব পুরোহিত তো জমিদার বাবুর কাছে নালিশ করতেও গিয়েছিল, কিন্তু তাতে কি হয়েছে? হ্যাঁ, আমাদের গিন্নিমা তো বলেই দিয়েছেন ওই মেয়েকে তিনি তার নরেনের বউ করতে চান। জমিদার বাবু তাতে নাকি চুপ করে থেকে সায়ও দিয়েছেন। সেদিনই তো মাধব পুরোহিত গ্রামের সবার সামনেই কথাগুলো বলছিল। হারাধন মল্লিকের কথায় সবাই সহমত হল। ঘোষাল মশাই নিজের চশমাটা চোখে ভালো করে ঠেসে নিয়ে বলে ওঠেন। হারাধন মল্লিক মাথা নেড়ে বলে ওঠেন, না 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 না, তা করে লাভ কিছু নেই। কারণ মনোজ চক্রবর্তীর মেয়ে শোকে এমনি শুকিয়ে যাবে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে। তার চেয়ে ওকে গ্রাম ছাড়া করলেই ভালো, যাতে এই গ্রামের কোনো মেয়ে এই রকম কাজ করতে না পারে, তার বাবা মার কথা ভেবে। পাশেই গ্রামের নব্য যুবক রতন বসে বসে পা দোলাচ্ছিল আর আখ চিবোচ্ছিল। কথোপকথনের পুরোটাই তার কানে গেছে। সে একটু ফিক করে হেসে বলে ওঠে, তাহলে তো হারাধন খুড়ো বিধানটা মোড়ল মশাই তোমাকে দিয়ে শুরু করতে পারলে ভালো হয়, কারণ তোমার মেয়ে পুঁটি তো আগে পালিয়ে সবার মধ্যে পালিয়ে যাওয়ার বীজটা ঠুকিয়ে দিয়ে গেছে নাকি? হারাধন মল্লিক বেশ বিরক্ত স্বরে বলে ওঠেন, যত সব অর্বাচীন। নিকুঞ্জপুর ছোট্ট গ্রাম। ঘটনাটা চাউর হতে বেশি দেরি হলো না। প্রথমে 5 জন, পরে 7 জন, এই করতে করতে সমগ্র নিকুঞ্জপুর গ্রাম তথা জমিদার রাজনারায়ণ মুখুজ্জে সবার কানেই পৌঁছে গেল। খবর শুনে রাজনারায়ণ মুখুজ্জে তো মনে মনে এতই প্রীত হলেন যে নিজের আনন্দের বহিঃপ্রকাশ নিজের স্ত্রীর কাছে যতক্ষণ না করতে পেরেছেন ততক্ষণ শান্তি পাননি। স্ত্রী সুপ্রভা সবটুকু শুনে স্বামীর অলক্ষ্যে কাপড়ের প্রান্ত দিয়ে নিজের 2 চোখের জল মুছেছেন তিলোত্তমার জন্য। কারণ তিনি যতদূর তাঁর তিলোত্তমাকে চেনেন বা জানেন, তাতে আর যাই হোক তিলোত্তমা দুশ্চরিত্রা হতে পারে না। নিশ্চয়ই তিলোত্তমার কোনো ঘোরতর বিপদ হয়েছে, কিন্তু তিনি কি বা করেন? কাউকে দিয়ে যে কোনো খবর নেবেন তাও তার সাধ্যের বাইরে। স্বামী রাজনারায়ণ মুখুজ্জে জানতে পারলে বরং তিলোত্তমার বিপদ বাড়বে বই কমবে না। শঙ্কিত চিত্তে চুপ করে রইলেন সুপ্রভা। আর কথা ভেবে বারবার শিহরিত হলেন তার নরেন যদি জানতে পারে তার তিলোত্তমার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? দিন গেল, মাস গেল, সময়ের সাথে সাথে ঋতুর পরিবর্তন হলো, কিন্তু কোথায় গেল তিলোত্তমা? এরপর কয়েক মাস বাদের ঘটনা। রাজনারায়ণ মুখুজ্জে এক প্রকার দিনক্ষণ ঠিকই করে ফেলেন তাঁর ছেলে নরেন্দ্র নারায়ণের সঙ্গে রমানাথ রায়ের মেয়ে সুরঞ্জনার বিবাহের। বলা যায় নিকুঞ্জপুর ও হরিদেবপুর যেন সহোদর ভাই। এরকমভাবেই কোমর বেঁধে নেমে পড়ে 2 গ্রামের লোক বৈবাহিক সম্পর্ক স্থাপনের মহোৎসবে। কিন্তু যাদের বিয়ে তাদের একজন জানলেও আরেকজন তখনও জানতে পারেনি, কারণ তখনও সে চন্দননগরে ইংরেজি শিক্ষা নিতে ব্যস্ত।
তার অনুপস্থিতিতে নিকুঞ্জপুর যে পুরো বদলে গিয়েছিল তা তার জানা ছিল না। তিলোত্তমাকে নিয়ে এই কয়েক মাস যে স্বপ্নের জাল সে বুনেছিল তা এবার সাকার করার পালা। পিতা রাজনারায়ণ মুখুজ্জেকে আর ভয় করে পিছিয়ে গেলে হবে না। তার আর তিলোত্তমার গভীর সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে গেলে রাজনারায়ণ মুখুজ্জেকে জানাতেই হবে। সিদ্ধান্তটা এক প্রকার নিয়েই নিয়েছিল নরেন। খবরটা দীর্ঘদিনের পুরনো ভৃত্য নকুলই দিয়েছিল সুপ্রভার কাছে। সামনের মাঘে একমাত্র ছেলে নরেনের বিয়ে বলে কথা, তার জোগাড় কয়েক মাস আগে থেকেই করতে হবে। বিশাল জমিদার বাড়ির খোলা বারান্দায় বসে নিজের হাতে ছেলের বিয়ের প্রয়োজনীয় জিনিসগুলো গুছোচ্ছিলেন সুপ্রভা। নকুল প্রায় ছুটতে ছুটতে এসে বলে ওঠে, মা ঠাকুরন, ছোটদাবাবু কাল আসছেন। সুপ্রভা প্রথমটায় বেশ অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মেঝে ছেড়ে দ্রুত উঠে দাঁড়িয়ে নকুলের দিকে ছুটে গেলেন। দীর্ঘদিনের ভৃত্য নকুলের দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে উঠলেন, কি বললি নকুল? আমার নরেন আসছে কাল? তোকে কে বললো রে? নকুল আনন্দে গদগদ কণ্ঠস্বরে বলে উঠল, কেন, কর্তামশাই বললেন যে নকুল যা, তোর গিন্নিমাকে গিয়ে বল তার নরেন কাল বাড়ি আসছে। তার সঙ্গে মনোহর জেলেকে বলে দিস বড় পুকুরে জাল ফেলতে, সেরা মাছ যেন তোলা হয়। নরেন আবার মাছ খেতে খুব ভালোবাসে। সুপ্রভা কি করবেন ভেবে পেলেন না। আনন্দে চোখ দুটো জলে ভরে আসে তাঁর, সাথে সাথে অজানা ভয়ও। বুকটা খানিক কেঁপে ওঠে সুপ্রভার। নকুলের হাত দুটো দ্রুত ছেড়ে দিয়ে বলে ওঠেন, জমিদার বাবু কি করতে বলেন দেখ গিয়ে নকুল, আর ছোট দাদাবাবুর ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখ, যাতে কোথাও ধুলো ময়লা না থাকে। নকুল ধীরে ধীরে চলে গেল। দীর্ঘ কয়েক মাস পার হয়ে যাওয়াতে তিলোত্তমার কথা প্রায় ভুলেই গিয়েছিলেন সুপ্রভা। হঠাৎ নরেন ফিরে আসছে খবর পেয়ে তিলোত্তমার হঠাৎ করে অন্তর্ধানের ঘটনাটা মনে পড়ে যেতে অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার। তিলোত্তমা 6 মাস হলো কোথায় চলে গেছে তা কেউ জানে না। এই কথা শোনার পর নরেন কি আদেও নিজের মাথা ঠিক রাখতে পারবে, নাকি বিশাল একটা ঝড় বয়ে যাবে তার উপর দিয়ে? সেই সাথে সুরঞ্জনার সাথে বিয়েও ঠিক হয়ে গেছে তার। এত সব একসাথে শুনলে নরেন হয়তো... এরকম নানা চিন্তা উথাল পাতাল করে তুলল সুপ্রভার মনটা। কিন্তু সেই মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না তার। আজ 6 মাস ধরে এত কিছু দেওয়ার চেষ্টা করলাম, তবুও মেয়েটা কিছুতেই কিছু নিল না। আর সেই সঙ্গে মেয়েটাকে বসে আনতেও পারলাম না রে রঘু। এত গয়না, এত শাড়ি, সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, তবুও পোষ মানছে না রে। সালের বড্ড জেদ। ছিল তো এক ভিখারি পুরোহিতের বাপের মেয়ে, এত জেদ কিসের সালি বুঝি না। রমানাথের বারমহলের দরজাটা ভেজানো। ভেতর থেকে কথাগুলো ভেসে আসতে কৌতূহলবশত মেয়েটি ভালো করে কান পাতল দরজায়। সবার অলক্ষ্যে এসে জেনে গেল তিলোত্তমার হদিশ। আসলে লড়কিটা আর 5টা লড়কির মতো নয় কর্তা মশাই, তাই হয়তো পোষ মানতে দেরি হচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রঘু। তবে এ কথাও ঠিক রে রঘু, যেসব মেয়েকে পোষ বানাতে একটু দেরি হয় তাদের নিয়ে সুখ পাওয়া যায় বেশি। তাছাড়া কোথায় আর যাবে পোষ না মেনে? সারা জীবন আমার রক্ষিতা হয়ে থাকবে, এছাড়া তো আর কোনো উপায় নেই ওর। বিকৃত হাসির রেখা ফুটে উঠল রমানাথ রায়ের ঠোঁটের প্রান্তে। সাথে সাথে পান পেয়ালায় খানিক বিলিতি মদ ঢেলে নিয়ে আবার বলে উঠলেন, জানিস রঘু, আমি ওকে আর বর্ধমানে রাখবো না। সামনেই আমার মেয়ের বিয়ে, বর্ধমানে ওকে রাখা ঠিক হবে না। নিকুঞ্জপুর গ্রামের মানুষ, সেই সঙ্গে জমিদার রাজনারায়ণ মুখুজ্জে যদি কোনোভাবে জেনে যান মনোজ চক্রবর্তীর মেয়ে আমার কাছে রয়েছে, তাহলে সুরঞ্জনার সঙ্গে কখনোই তার নিজের ছেলে নরেনের বিয়ে দিতে চাইবেন না। তাই যত তাড়াতাড়ি পারি ওকে বেনারসে ঝুমুর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। ঝুমুর আমার খাস ভাইজি। ঝুমুর ওকে নাচ গান শিখিয়ে আমার মনের মতো করে তুলবে। আর সবচাইতে বড় কথা,
বেনারসে পাঠিয়ে দিলে কেউ আর ওর হদিশ পাবে না। রঘু মনে মনে দীর্ঘশ্বাস ফেলল তিলোত্তমার কথা ভেবে। কেন জানে না রঘু আজও বুঝতে পারে না ওই নিষ্পাপ মেয়েটার মুখটায় কি আছে যা তার মেয়ে সারদার কথা বারবার মনে করিয়ে দেয়। বর্ধমানের বাগান বাড়িতে কান পাতলেই যখন শোনা যায় মেয়েটার করুণ আর্তনাদ আর এই বুভুক্ষু পুরুষটার পুরুষত্বের উল্লাস, দুটো হাতের তালু দিয়ে কান দুটো চেপে ধরে সে তার ঈশ্বরকে বলে, ঈশ্বর, মেয়েটার এই পরিণতির জন্য আমি দায়ী। তুমি আমায় ক্ষমা করো না ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করো না, আমায় কঠোর সাজা দাও। একসময় আর্তনাদ থেমে যায়। মদ্যপ কামুক রমানাথ অর্ধনগ্ন শরীর নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই রঘু রমানাথকে ঘোড়ার গাড়িতে তুলে নিয়ে চলে যায় রমানাথের অন্য বাগান বাড়িটিতে। দীর্ঘদিনের বিশ্বস্ত দাসী মোক্ষদা তিলোত্তমাকে স্নান করিয়ে দেয়। একরাশ কালো চুলে চিরুনি চালিয়ে সুন্দর করে গুছিয়ে দেয়। রাঙা শাড়ি পরিপাটি করে পরিয়ে সাজিয়ে দেয়। খাবারের থালাখানি মুখের সামনে এনে সস্নেহে একটি একটি করে ভাতের দলা মুখে পুড়ে দিতে দিতে রমানাথের উদ্দেশ্যে বারবার কয়েকটা মড় গালি দিতে দিতে রোজকার মতো বলে ওঠে, বুড়ো মিনসে, ঘরে সুন্দরী গিনি থাকতো একটা কচি ফুলের মতো মেয়েকে তুলে এনে তাকে ছিঁড়ে খুঁড়ে না খেলে ও হরামজাদা মিনসের মন ভরছিল না। আরে হতচ্ছাড়া মিনসে, এ তো তোর মেয়ের বসি। যে অধর্ম তুই দিনের পর দিন করছিস না, তোর কখনো ভালো হবে না, দেখে নিস। কিন্তু মোক্ষদার রমানাথের উদ্দেশ্যে গালিগালাজগুলোর কোনোটাই যেন প্রবেশ করে না তিলোত্তমার কানে। শুধু খোলা জানলা দিয়ে তার চোখ চলে যায় দূরে, বহু দূরে, সবুজে ঘেরা নিকুঞ্জপুর গ্রামে, যেখানে হয়তো তার বৃদ্ধ পিতা মনোজ চক্রবর্তী তার শোকে মরেই গেছেন, যেখানে খ্যাবলা ন্যাপা গনা যারা তার অবসর কাটানোর সঙ্গী ছিল একসময় তারাও হয়তো ভুলেই গেছে তাদের তিলু দিদিকে। আর সে, তার কথা একবারের জন্য কি মনে করে সে? যদি করে থাকে তাহলে খুঁজে দেখে না কেন? সে যে তার জন্যই ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে। না না, পরক্ষণেই তিলোত্তমার বুকটা কেঁপে ওঠে। ছি 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 ছি, কি ভাবছে সে? সে তো অন্য পুরুষের ভোগ্যা রমণী। তার কুমারিত্ব সে সেই রাতেই হারিয়ে ফেলেছে যে রাতে নিকুঞ্জপুর থেকে বর্ধমানে নিয়ে আসা হয় তাকে। ওই রমানাথ রায় ছিঁড়ে খুঁড়ে তার শরীরটা কবেই ক্ষতবিক্ষত করে দিয়েছে। সত্যি নরেন্দা, তোমার তিলোত্তমার পবিত্র নেই। তোমাকে দেবার মতো তার আর অবশিষ্ট কিছুই নেই। তার চেয়ে তুমি দূরেই থাকো নরেন্দা। সময়ের সাথে সাথে তুমিও একদিন ভুলেই যাবে তোমার এই তিলোত্তমাকে। আমার মতো হতভাগিনীকে তোমার মতো জমিদার পুত্রের কি মনে রাখার শোভা পায় না? বেশ বেলার দিকে নিকুঞ্জপুর গ্রামে ঘোড়ার গাড়িটা জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াতেই নকুল তড়িঘড়ি ছুটে গেল সঙ্গে আরও দুজন ভৃত্য নিমাই ও মুক্তেশ্বরকে নিয়ে। দীর্ঘ 8 থেকে 10 মাস বাদে নিকুঞ্জপুর ফেরা। মনটা গতরাত থেকেই আনন্দে ভরে উঠেছিল নরেনের। জ্যেষ্ঠতুল্য জ্যোতিপ্রিয় রসিক মানুষ স্বভাবসুলভ রসিকতার সুরে বলে উঠেছিল, নরেন সলজ্জ হাসি হেসে বলেছিল, না না, অন্য কিছু নয় দাদা। জ্যোতিপ্রিয়র কথার উত্তরে আবার সলজ্জ হাসি হেসেছিল নরেন। এতদিন বাদে নরেনকে কাছে পেয়ে বুকের ভেতরে ছেলেকে দীর্ঘদিন ছেড়ে থাকার জমে থাকা কষ্ট চোখের জলের ধারা হয়ে গাল বেয়ে নেমে আসতে লাগলো শুক্রবার। অশ্রু ভেজা কণ্ঠস্বরে ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে বলে ওঠে, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে নরেন? নরেন সুপ্রভাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা, তোমার হাতের রান্না যে কতদিন খাইনি, তাতে রোগা না হয়ে পারি। আজ ভালো করে রান্না করো, দেখো তোমার নরেন আবার মোটা হয়ে যাবে।
অদূরেই দাঁড়িয়েছিলেন রাজনারায়ণ মুখুজ্জে। নরেন সুপ্রভাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে রাজনারায়ণের দিকে এগিয়ে গেল। তার পায়ে হাত ঠেকিয়ে নমস্কার করে হালকা স্বরে বলে উঠল, আপনি ভালো আছেন বাবা? দীর্ঘ 8 মাস বাদে নরেনকে কাছে পেয়ে সুপ্রভার মতো তাঁরও যে কম আনন্দ হয়নি তা নয়। সহাস্যে রাজনারায়ণ চোখের কোণ দুটিতে হঠাৎ এসে পড়া আনন্দ অশ্রু পাঞ্জাবির কোণা দিয়ে সযত্নে মুছে নিতে নিতে বলে ওঠেন, আছি বাবা, আছি।